রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিপাবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। খালেদ ঘেমে গিয়েছে মাটি খুঁড়ে। পুতুলটা হাতে নিয়ে ভালো করে দেখল, তিনটা লম্বা লম্বা সুই বিধানো, আর পুতুলের মাথায় রঙিন চুলের সাথে একগুচ্ছ কালো চুল, একটা কাটা কাপড়ের টুকরো। খালেদ বলল, এগুলো আমার বোনের, তাই না? তামিমা বলল, হ্যাঁ, এগুলো দিয়েই কবিরাজ বান মেরেছিল। খালেদ কিছু একটা ভেবে ঠাস করে তামিমার গালে একটা কষে থাপ্পড় বসিয়ে দিল। তামিমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খালেদ বলল, কিভাবে করতে পারলে তুমি রূপের সাথে এটা? ও তোমাকে নিজের বোনের মতো মনে করত। তামিমা এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। খালেদ পুতুলটা তামিমার হাতে দিয়ে বলল, যা হবার তা হয়ে গিয়েছে। কাল সকালে এই পুতুলটা নিয়ে কবিরাজের কাছে যাবে, উনি একটা ব্যবস্থা করবে। এ বলে দুজন ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো শ্মশান থেকে। হঠাৎ ভেসে এলো অদ্ভুত এক হুইসেলের শব্দ। দুজন থমকে দাঁড়ালো। তামিমা অবাক হয়ে বলল, এটা তো আল হিলান গোষ্ঠীর সংকেত। খালেদ বলল, তুমি কিভাবে জানো? তামিমা বলল, 15 বছর আগে এই হুইসেলটাই শুনেছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, তোমরা ততক্ষণ এখান থেকে যেতে পারবে না যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাই। দুজনে চমকে গিয়ে পেছনে তাকে দেখল, একজন কালো জুব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। তার মুখটা চাদরের মতো একটা আবরণ দিয়ে ঢাকা। খালেদ বলল, কে আপনি? সে বলল, আমি কি সেটা বড় বিষয় না, আমি কি চাই সেটা বড় বিষয়। দৃশ্য পরিবর্তন। রূপ সেই মাটির নিচের অন্ধকার কারাগারে এদিক সেদিক পায়চারি করছে আর বিড়বিড় করে বলছে, আমি মুক্তি হব, একদিন মুক্ত হব। হঠাৎ রূপ তার পায়চারি থামিয়ে অদ্ভুত এক শব্দ করতে করতে মাথা উঠিয়ে ভয়ানক হাসি দিল। তারপর পাথরের টুকরো হাতে নিয়ে তাড়াহুড়া করে গিয়ে দেয়ালে কিছু লিখতে শুরু করল। পাগলের মতো খসখস করে কি যেন লিখেই যাচ্ছে রূপ। একসময় শান্ত হয়ে পাথরের টুকরোটা ফেলে দিল, একটা জায়গায় এসে বসে পড়ল। আমরা দেখতে পাই রূপ সেখানে লিখেছে, মাটি খোঁড়া হয়েছে, রহস্যমোচন হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সবাই জানতে পারবে রূপের সাথে কি হয়েছিল, কেউ পার পাবে না। উর্বা কারাগারে অনুপ্রবেশ করার জন্য লুকিয়ে পাহাড়ের পাদদেশে দিয়ে পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে। হাতে একটা মশাল জ্বলছে, ভেজা পাথরের উপর দিয়ে সাবধানে পা ফেলছে। সামান্য শব্দ হলেও কারাগারের সাইরেন বেজে উঠবে। কিছুক্ষণ হাঁটার পর উর্বা একটা সুড়ঙ্গের মতো মাঝে প্রবেশ করল। দীর্ঘদিন রাজপ্রাসাদের দায়িত্বে থাকা উর্বার সকল গোপন পথ সম্পর্কে জানত আগে থেকেই, তাই কারাগারে যাওয়ার জন্য এই গোপন পথটাই সবচেয়ে নিরাপদ। সুড়ঙ্গের অপর পাশে দুইজন প্রহরী থাকবে, তাদেরকে পরাস্ত করা কোনো বিষয় না। হাঁটতে হাঁটতে উর্বা পৌঁছে গেল সুড়ঙ্গের মুখে, যেটা একটা লোহার দরজা দিয়ে আটকানো ছিল। উর্বা জানে ওই দরজাটার ওই পাশে দুজন প্রহরী দাঁড়িয়ে আছে, তাই আস্তে করে মশালটা নিভিয়ে এক পাশে রেখে দরজার 2টা টোকা দিল। আমরা দেখতে পাই দরজার ওপর পাশে থাকা ভয়ানক পিশাচের মতো দেখতে অবয়ব দাঁড়িয়ে আছে, তাদের হাতে বর্শা। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে বলল, এই দরজা দিয়ে কে এসেছে? অপরজন বলল, এগুলো গোপন দরজা, রাজপ্রাসাদের সদস্য ছাড়া এগুলো সম্পর্কে কেউ জানে না। নিশ্চয়ই কোনো রাজসদস্য এসেছে গোপন খবর নিয়ে। এই ভেবে ধীরে ধীরে তারা দরজা খুলে দিতে লাগলো। অনেকদিন বন্ধ থাকায় দরজার ক্যাক্যা শক্করে শব্দ হচ্ছে। পুরো দরজা খুলতেই তারা দেখতে পেল এক নারী মূর্তি নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। একজন জিজ্ঞাসা করল, কে তুমি? উর্বা ধীরে ধীরে মাথা উঠে একটা পৈশাচিক হাসিতে বলল, মৃত্যুদূত। তারা দুজন ভয় পেয়ে হা করে উঠে বলল একসাথে, উর্বা। স্ত্রী বলে তারা বর্ষা উঁচু করতে যাবে, উর্বা চোখের পলকে তাদের বর্ষা তাদের গলায় বিঁধে দিয়ে আস্তে করে ধরে বিনা শব্দে নিচে শুইয়ে দিল আর বিড়বিড় করে বলল, তুই এগুলো কিভাবে করে ফেললিস উর্বা? আবার চারিদিকে একবার চোখ বুলে নিল, তারপর আবার 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো। কারাগারের প্রতিটা দেয়াল পাথরের। যেসব কয়েদিদের নির্যাতন করা হচ্ছে তাদের আত্মচিৎকার ভেসে আসছে। যেহেতু এই কারাগার মাটির নিচে, তাই বাইরে থেকে কেউ তাদের চিৎকার শুনতে পায় না। যেতে যেতে হঠাৎ উর্বা থেমে গেল এবং এক পাশে লুকিয়ে পড়ল। দেখা গেল একদল প্রহরী মশাল হাতে রাজা সার্বিয়ার কীর্তন গাইতে গাইতে হেঁটে যাচ্ছে। তারা চলে গেলে উর্বা আবার এগিয়ে যেতে লাগলো। আরও কয়েকবার লুকিয়ে বাঁচতে হলো টহল দেয়া সৈন্যদের থেকে। এভাবে এক পর্যায়ে চলে আসলো সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে সব ভয়ানক কয়েদিদের রাখা হয়ে থাকে। প্রত্যেকটা দরজার সামনে একজন করে রাক্ষস দাঁড়িয়ে আছে।
উর্বা দেয়ালের পাশ থেকে উকি মেরে তাকিয়ে বিড়বিড় করে বলল, মেয়েটাকে কোন কামরায় রাখা হয়েছে সেটা তো জানি না, তাহলে কি করবে এখন? হঠাৎ উর্বার হাতের সাথে লেগে দেয়ালে জ্বলতে থাকা মশালটা হালকা নড়ে উঠল। শব্দ পেয়ে প্রতিটা দরজায় দাঁড়িয়ে থাকা রাক্ষস সেদিকে তাকালো। এক রাক্ষস তার ভারী ভারী পা ফেলে শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেল। সেখানে গিয়ে সে কাউকেই পেল না, কিন্তু খেয়াল করল মশালটা আগের জায়গায় নেই, হালকা বাঁকা হয়ে আছে। সেটা তেমন পাত্তা না দিয়ে মশালটা সোজা করে অন্য রাক্ষসদের দিকে তাকিয়ে হাতের ইশারায় বোঝালো সেখানে কেউ নেই। অন্য রাক্ষস ওদিক থেকে ধ্যান সরিয়ে আবার আগের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওই রাক্ষস ফিরে আসতেই যাবে তখনই পেছন থেকে অদৃশ্য এক টানে এসে গায়েব হয়ে গেল হালকা মৃদু চিৎকার করে। এটা শুনে এবার অন্য রাক্ষসরাও সতর্ক হয়ে গেল। আরো একজন এগিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা বর্ষা উড়ে এসে তার পেট ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেল। সে নিচে পড়ে গেল। এবার বেঁচে আছে আরো 4 জন। তারা একসাথে হয়ে ধীরে ধীরে এগিয়ে আসলো। ততক্ষণে মশালটা নিভে গিয়েছে। দূরের মশালের আবছা আলোতে তেমন কাউকেই দেখতে পাচ্ছে না তারা। হঠাৎ তাদের সামনে দিয়ে ছু মেরে চলে গেল একটা ছায়ামূর্তি। তারা থতমত খেয়ে গেল। তারা বর্ষা উঁচু করে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ পেছনের 2 জন 2 দিকে ধাপ করে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে রইল। বাকি 2 জন এটা দেখে ভারত চোখে এদিক সেদিক তাকাচ্ছে আর হাওয়ার বর্ষা চালাচ্ছে গড়গড় শব্দ করে। এর মাঝে আরেকজনকে এক অদৃশ্য শক্তি টান দিয়ে পেছনের দেয়ালে নিয়ে বাড়ি দিয়ে ফেলে দিল। বাকি একজন পেছনে তাকিয়ে রাগান্বিত চোখে তাকে খুঁজছে যে এগুলো করছে। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখলো পেছন থেকে। সে চমকে গিয়ে তাকাতে উর্বাকে দেখতে পেল। উর্বা সুন্দর করে একটা হাসি দিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই শেষে রাক্ষসটা মাথাবিহীন অবস্থায় পড়ে আছে নিচে। উর্বা প্রতিটি লোহার দরজার সামনে গিয়ে টোকা দিয়ে ডাকছে, মানুষ নাকি জিন? ভেতর থেকে আওয়াজ আসছে জিন। এভাবে প্রায় সব দরজার ওপাশ থেকে ভেসে আসছে জিন শব্দটা। উর্বা হতাশ হয়ে পড়ছে। তাহলে কি সে ভুল জায়গায় এসে পড়ল? মেয়েটা এখানে নেই। সবশেষে একটা দরজা বাকি। উর্বা পুরোপুরি আশা ছেড়ে দিয়েই শেষের দরজায় টোকাতে জিজ্ঞাসা করল, মানুষ নাকি জিন? এবার একটা মেয়ের কণ্ঠে ভেসে আসলো, মানুষ। উর্বা খুশি হয়ে গেল। ভেতর থেকে আবার আওয়াজ এলো, তুমি কে? উর্বা বলল, আমাকে তুমি চিনবে না। তোমার নাম কি? মেয়েটা বলল, আমার নাম রূপ। 15 বছর আগে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। জানি না কেন। উর্বা বলল, আচ্ছা রূপ, তুমি কি জানো রাজকুমার হানজালা তোমাকে কেন নিজের বশে নিয়েছিল? তার উদ্দেশ্য কি ছিল? রূপ চুপ করে রইল। উর্বা আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। আমি একমাত্র যে তোমাকে এখান থেকে মুক্ত করতে পারে। এরপর রূপ বলল, তাহলে দরজা খুলে দাও, আমাকে মুক্ত করো। উর্বা বলল, এখন সম্ভব না রূপ। এই দরজাগুলো এমন এক তালা দিয়ে আটকে রাখা যা স্পর্শ করা মাত্রই পুরো রাজপ্রাসাদে সাইরেন বেজে উঠবে। তখন আমিও ধরা পড়ে যাব। রূপ বলল, তাহলে তুমি এই পর্যন্ত কিভাবে আসলে রাক্ষসদের চোখ ফাঁকি দিয়ে? উর্বা বলল, এটা সাহস ছিল না। আর কে বলেছে আমি তাদের চোখ ফাঁকি দিয়ে এসেছি? আমি তো তাদের মেরে ফেলেছি। রূপ একটা অদ্ভুত হাসিতে বলল, তাহলে অবশ্যই তোমাকে বিশ্বাস করা যায়। আমার স্বপ্নে প্রতিদিন একটা পুতুল দেখি আমি। সে আমাকে গলা চেপে ধরে মেরে ফেলতে চায়। আমি জানি এখন কি করতে হবে আমার, কিন্তু কিভাবে করতে হবে সেটা আমার জানা ছিল না। উর্বা বলল, তার মানে কেউ তোমাকে কালো জাদু করেছিল একটা পুতুলের দ্বারা? আর যে জিনকে দিয়ে এটা করা হয়েছিল সেটা ছিল রাজকুমার হানজালা? রূপ বলল, এমনটাই হয়েছিল। আমজাদ মুন্সি নামের এক লোক আর তার বন্ধু জিন জুলফিকার মিলে হানজালাকে আমার থেকে ছাড়ানোর সময় দুর্ভাগ্যবশত হানজালার মৃত্যু হয় সেখানে। কিন্তু মৃত্যুর আগে হানজালা আমাকে একটা কথা জানিয়ে গিয়েছিল। উর্বা কৌতূহল নিয়ে বলল, সেটা কি? রূপ বলল, আমাকে কালো জাদু করেছিল আমার সবচেয়ে ভালো বন্ধু তামিমা। আর যে পুতুলটা দিয়ে করেছিল সেটা পুঁতে রেখেছে আমাদের গ্রামের একমাত্র শ্মশানে। ওই পুতুলটা উদ্ধার করতে হবে। উর্বা বলল, সেটা উদ্ধার করলে কি হবে? রূপ উর্বার দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আমাকে এখানে কেন বন্দি রাখা হয়েছে বলতে পারো? উর্বা বলল, আমার জানা মতে রাজা সার্বিয়া তোমাকে ব্যবহার করে যে কোনো উপায়ে রাজকুমার হানজালাকে আবার জীবিত করবে। কিন্তু এটার জন্য নিশ্চয়ই আরও কিছু চাই, যার জন্য রাজা এখন হানজালাকে জীবিত করতে পারছে না। রূপ এবার একদম দরজার কাছে এসে বলল, আরও 2টা জিনিস চাই। একটা হলো সেই পুতুল, আর একটা হলো রাজকুমার হানজালার মৃতদেহ। ইতিমধ্যে রাজা সার্বিয়া তার সহযোগীদের পাঠিয়েছে পৃথিবীতে তার খোঁজ নেওয়ার জন্য। উর্বা আরো কিছু বলতে যাবে তখনই রাজপ্রাসাদের সাইরেন বেজে উঠল। উর্বা তাড়াতাড়ি বলল, আমাকে এখন যেতে হবে রূপ। রূপ বলল, আবার কবে আসবে? উর্বা বলল, জানি না, তবে এটা নিশ্চিত থাকো পরের বার এলে তোমাকে মুক্ত করার জন্য আসবো। এই বলে উর্বা চোখের পলকে সেখান থেকে
চলে গেল বাতাসের সাথে উধাও হয়ে। রূপ অদ্ভুত একটা হাসিতে বলল, অবশ্যই, আমি অপেক্ষা করছি তোমার জন্য। দৃশ্য পরিবর্তন। দেখা গেল ইফাত, তোফা আর সারা মিলে ফুলবাগানের সকল ফুলের টব এক পাশে নিয়ে জমা করেছে। হতে পারে এখানেই রাজকুমার হানজালার মৃতদেহ পাওয়া যেতে পারে। এরপর তিনজন কোদাল কাঁধে নিয়ে দাঁড়ালো। তোফা বলল, আমরা তিনজন তিন জায়গা ঘুরব, দেখা যাক আমজাদ চাচাকে কোথায় কবর দিয়েছে। ইফাত কোদাল ঘোরাতে ঘোরাতে বলল, মা কসম, একটা গুন্ডা গুন্ডা ভাব আইতাছে ভেতরে। মনটা চাইতেছে দেশের হকগুল দুর্নীতিবাজগুলারে ধইরা টুস করে কাটটা দেই। তারা ভুরুকুচকে বলল, কি? ইফাত বলল, নাক কান। তোফা বলল, আমি তো ভেবেছিলাম। ইফাত তোফাকে থামিতে বলল, থাও, হইতে হইব না, আমি জানি তোর চিন্তাভাবনার এনআইডি কার্ড হয়ে গেছে। সারা বলল, মানে 18+? তোফা আস্তে আস্তে বলল, চুপ থাক, এখন এসব কথা না বলে চল কাজে লেগে পড়ি। তিনজন একসাথে কোদাল নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়ালো। ইফাত বলল, একবার যদি আমি দেশের ক্ষমতা হাতে পাই তাহলে দেশের ভাগ্যই বদলায় দিমু, দেখিস। তোফা বলল, চাডাম না ছাইরা আগে যেটা পরে আসিস সেটা বদলায় আয়, সকাল থেকে আমার ছায়া পরে আসিস লুঙ্গি মনে করে। ইফাত নিচে তাকিয়ে দেখলো সত্যি সত্যি এটা তোফার ছাইয়া। জিব্বায় কামড় দিয়ে বলল, আয় হাই, এটা কি করছি? এই বলে এক দৌড়ে ঘরে গেল ইফাত। দৌড়ের বাতাসে ছায়া উঠছিল। এই অবস্থা দেখে সারার তোফা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সারা বলল, আমি তো এটা খেয়াল করিনি এতক্ষণ, তুমি শুধু তার নাম হাদারাম রাখো নাই। তোফা বলল, এটা তো কিছুই না, একদিন তো পাঞ্জাবি মনে করে আমার 3 পিস পরেছে, শুক্রবারে নামাজে চলেও গিয়েছিল, ভাগ্য ভালো মায়েটা খেয়াল করেছিল। এই নিয়ে সারার তোফার হাসাহাসি করছিল। ইফাত ছাইয়া চেঞ্জ করে এসে একটা পায়জামার মতো প্যান্ট পরে এসেছে। এক পায়ে হাঁটুর উপর গুজে আর এক পায়ে টাকনো নিচে, পায়জামার ফিতা বাইরে ঝুলছিল। এটা দেখে সারা হাসতে হাসতে বলল, ভাইয়া, অন্তত পায়জামার ফিতাটা তো ভেতরে নেন, আমার আবার ফিতা দেখলে টান দিতে ইচ্ছা করে। ইফাত বলল, না রে, ফিতা ভেতরে নিলে সমস্যা আছে, ও যদি আত্মহত্যা কইরা গলায় ফাঁস দেয়। সারা বলল, ছি, কিছু আটকায় না আপনার মুখে। তোফা রেগে গিয়ে বলল, দিন দিন কি তোর মাথাটা যাচ্ছে নাকি ইফাত? আর কোনো কথা হবে না, কাজে মন্দে সবাই। ইফাত বিড়বিড় করে বলল, কথা কইলাম মুখ দিয়ে, এনে মাথার কি দোষ বুঝলাম না। ও আইসা, মুখ তো মাথার মধ্যেই পড়ে, কিন্তু মাথা তো মুখের মধ্যে পড়ে না, কি মুসিবতে পড়লাম। কিছুক্ষণ পর দেখা গেল তিনজনে কয়েকটা জায়গা ঘুরে ফেলেছে। এখানে সেখানে গর্ত খোঁড়া, কিন্তু কেউ কাঙ্ক্ষিত জিনিসটি পায়নি। তোফা এবং সারা ক্লান্ত হয়ে একপাশের ছাউনিতে গিয়ে বসে দম নিতে লাগলো। কিন্তু ইফাত তার কাজ করেই যাচ্ছে, তার মাঝে কোনো ক্লান্তি নেই। এক ফোঁটা ঘামও বের হয়নি ইফাদের শরীর থেকে। একের পর এক গর্ত খুঁড়েই যাচ্ছে নিরলসভাবে। সারা ফিসফিস করে বলল, আচ্ছা তোফা, সে কি ক্লান্ত হচ্ছে না? দেখো তার চেহারায় ক্লান্তির বিন্দুমাত্র ছাপ নেই। আমার মাঝে নথি থাকা সত্ত্বে আমি ক্লান্ত হয়ে গেলাম, আর সে একজন সাধারণ মানুষ হয়ে এটা কিভাবে করছে? তোফা সারাকে কিছু না বলে ইফাতকে ডাক দিল, কিরে, ডিসেম্বর শেষ হচ্ছে দেখে কাজের গতি বাড়াই দিছিস নাকি বেতন বাড়ানোর জন্য? ইফাত কোনো কথা বলল না, সে তার মতো মাটি খুঁড়ে যাচ্ছে। তোফা খেয়াল করল ইফাত স্বাভাবিকের চেয়ে দ্রুত কাজ করছে। তোফা উঠে গিয়ে আস্তে আস্তে ইফাদের সামনে দাঁড়ালো। তাতে দেখাও গেল ইফাদের কোনো ভ্রুক্ষেপ নেই। স্যার একদম কাছে গিয়ে ডাক দিল, ইফাত। এবার কোনো রেসপন্স না পেয়ে তোফা ইফাদের কাঁধে হাত রাখল। সাথে সাথে ইফাত চমকে গেল এবং থতমত খেয়ে হাত থেকে কোদালটা নিচে পড়ল ইফাদের পায়ের পর। ইফাত এক পা উঁচু করে খোঁড়াতে খোঁড়াতে আর্তনাদ করতে লাগলো, আমার পা গেল রে, ও মা, ও বাবা, শেষ আমি। তোফা তাড়াতাড়ি করে ইফাদেরকে ধরে নিয়ে ছাউনির তলায় বসালার বলল, এই সামান্য ব্যথায় কি এইভাবে চিল্লায়, তা আবার বেড়া মানুষ হয়ে? ইফাত পা চেপে ধরে বলতে লাগলো, হুন, একবার একটা প্লেন গেল রকেটের বাড়িতে। প্লেন রকেটের জিগাইল, তুই আকাশে উড়োস, আমি আকাশে উড়ি, তাহলে তুই আমার চাইতে জোরে চলস কেমনে? সারা কৌতূহল নিয়ে বলল, তারপর রকেট কি বলল ভাইয়া? ইফাত বলল, রকেট কইল, তোর পুটকিতে তো আগুন জ্বলে না, তুই বুঝবি কি আমি জোরে চলি কেমনে? তোফা ভ্রুকুচকে বলল, তুই কি আমার কিছু কইলি? ইফাত বলল, তোরেই কইছি, তোর পায়ে তো কোদাল পরে নাই, তুই বুঝবি কেমনে এটা সামান্য ব্যথা নাকি সামান্য? সারা মুখ চেপে হাসতে লাগলো। তোফা ইফাদের পায়ে আরো 2টা জাতা দিয়ে বলল, দেখ, তোর জন্য এই পিচ্ছিগুলো হাসে আমার উপর। ইফাত চিৎকার করে বলল, ও ব্যথা পাইতেছি তো বাল, পাছার আমার, মাফ করে দিছি। তোফা এবার শান্ত হয়ে বলল, তুই কাজের মাঝে কি এতটাই ডুবে গিয়েছিলি আমার ডাক শুনতে পাসনি? আর তুই কি একটু ক্লান্ত হস নাই নাকি কাজ করে? ইফাত একটু অপ্রস্তুত হয়ে গেল, চোখ দুটো 360 ডিগ্রি ঘুরিয়ে আমতামতো করে বলল, কেটা কইছে আমি ক্লান্ত হই নাই, আমি খুব ক্লান্ত, দেখ। এই বলে ইফাত জোরে জোরে হাঁপাতে লাগলো। তবে বোঝা যাচ্ছিল ইফাত এটা ইচ্ছা করে করছে। তোফা চোখ বড় বড় করে ইফাদের দিকে তাকিয়ে আছে। ইফাত বুঝলো তার অভিনয় ধরা পড়ে গিয়েছে, তাই কথা ঘুরিয়ে বলল, আমি ঘরে যাইতেছি, পায়ে মলম লাগাইতে হইব, ব্যাপক যন্ত্রণা হইতেছে। এই বলে ইফাত উঠে খোঁড়াতে খোঁড়াতে চলে যাচ্ছিল। পেছন থেকে তোফা ডাক দিয়ে বলল, কি লুকাচ্ছিস তুই?
ইফাত থমকে গিয়ে তোফার দিকে না তাকিয়ে বলল, কিছু না। এটা বলে আবার খোঁড়াতে খোঁড়াতে হাঁটা দিল। একটু সামনে গিয়ে আবার থেমে গিয়ে এবার তোফার দিকে ঘুরে তাকিয়ে বলল, অনেক কিছু। দৃশ্য পরিবর্তন। খালেদ এবং তামিমা পুতুল নিয়ে ফিরে আসছিল শ্মশান থেকে। ঠিক তখনই তারা একটা হুইসেলের শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। তামিমা বুঝে গেল এটা আল হিলান জিন গোষ্ঠীর সংকেত হুইসেল। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, তোমরা ততক্ষণ এখান থেকে যেতে পারবে না যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাই। দুজনেই চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল একজন কালো জুব্বা পরা এক লোক দাঁড়িয়ে আছে। তার মুখটা চাদরের মতো একটা আবরণ দিয়ে ঢাকা। খালেদ বলল, কে আপনি? সে বলল, আমি কে সেটা বড় বিষয় না, আমি কি চাই সেটাই বড় বিষয়। খালেদ জিজ্ঞাসা করল, কি চান আপনি? সে হাত বাড়িয়ে দিয়ে বলল, তার হাতুড়ি পুতুলটা। তাইমা শক্ত করে পুতুলটা ধরে বলল, না, এটা কখনো আমি আপনাকে দিতে পারবো না। এটা এখন আমাদের বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। সে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, এটা আমাকে না দিলে তোমরা বেঁচে থাকবে এই নিশ্চয়তা কে দিল তোমাদের? খালেদ ভয় ভয়ে বলল, আপনি আমাদেরকে মেরে ফেলবেন? সে বলল, ইচ্ছে তো নেই, তবে ওই জিনিসটা না দিলে আমি দ্বিতীয়বার ভাববো না। খালেদ বলল, তামিমা পুতুলটা দিয়ে দাও। তামিমা বলল, কি বলছো খালেদ? এটা তাকে দিলে আমরা বাঁচব না। রূপ আবার ফিরে আসার আগেই এটা কবিরাজের কাছে গিয়ে নতুন করে শক্তিশালী জাদু করতে হবে। খালেদ রেগে গিয়ে বলল, তোমার আব্বা দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে দেখতে পাচ্ছ না? কিভাবে যাবে তুমি এখান থেকে? তামিমা বলল, পালাতে হবে খালেদ। এই বলে তামিমা পুতুলটা বুকে ধরে এক দৌড় দিল সেখান থেকে। প্রাণপণে দৌড়াচ্ছে তামিমা, কোন দিকে তাকাচ্ছে না। তামিমা মনে করছে খালেদও হয়তো তার পিছু পিছু আসছে দৌড়ে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে একটা জায়গায় এসে থামল তামিমা। হাঁটুতে ভর দিয়ে দম নিতে লাগলো। কোথায় এসেছে এখনও দেখেনি সে। হঠাৎ একটা কণ্ঠ, ভালো পালিয়েছ, এবার জিনিসটা আমাকে দাও। তামিমা চমকে গিয়ে মাথা তুলে তাকিয়ে দেখল সেই জুব্বা পরা লোকটা সামনে দাঁড়িয়ে আছে। পাশেই খালিদ দাঁড়িয়ে আছে বিরক্তি চোখ নিয়ে। তামিমা অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখল এখানে এসে দাঁড়িয়ে আছে যেখানে আগে ছিল, মানে সেই শ্মশানে এখনো। তাহলে এতক্ষণ দৌড়ে কোথায় গেল তামিমা? খালেদ বলল, হয়েছে তোমার, এবার তাকে পুতুলটা দিয়ে দাও, আমরা অন্য কোনো রাস্তা খুঁজে বের করব। তামিমা আর কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে পুতুলটা তার হাতে দিল। সে পুতুলটা হাতে নিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, এখন চলে যাও এখান থেকে, খবরদার ভুলেও পেছনে ফিরে তাকাবে না। খালেদ তামিমার হাত ধরে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। তামিমা শুনতে পাচ্ছে পেছন থেকে তার নাম ধরে কেউ ডাকছে বারবার, তামিমা দাঁড়াও, পুতুলটা নিয়ে যাও তামিমা, এটা এখানে রেখে যেও না। তামিমা না চাইতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে ফেলল এবং যা দেখল তাতে তামিমার পুরো শরীর অবশ হয়ে গেল। থমকে দাঁড়িয়ে পড়ল। তামিমা দেখল শত শত মানুষ দাঁড়িয়ে আছে পেছনে, যাদের পুরো শরীর পোড়া, শরীর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কি ভয়ানক মুখ তাদের। তামিমা সহ্য করতে না পেরে এক চিৎকার করে সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। কিন্তু খালেদ এসবের কিছুই দেখল না। খালেদ বুঝতে পারল না তামিমা কি দেখে ভয় পেল, তবে বুঝতে পারছিল এই জায়গাটা অতি দ্রুত ত্যাগ করতে হবে। এদিকে দেখা গেল পুতুলটা নিয়ে সেই অবয়বটা এখনো দাঁড়িয়ে আছে সেখানে। এবার সে নিজের মুখ উন্মুক্ত করল চাদর সরিয়ে। আমরা দেখতে পাই এটা সৈয়দ আলী। সৈয়দ আলী দাঁড়িয়ে আছে পুতুল নিয়ে, অদ্ভুত এক চাহনিতে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছে পুতুলটাকে। তারপর বিড়বিড় করে বলল, ভাবনার চেয়ে তাড়াতাড়ি হয়ে গেল কাজটা, মনে করেছিলাম বেশ বেগ পোহাতে হবে। দৃশ্য চলে গেল একটু আগে। পূর্বারূপের সাথে কথা বলার পর কারাগার থেকে বের হয়ে গেল সবার নজর এড়িয়ে। দেখা গেল বাইরেই পাহাড়ের পাদদেশে একটা পাথরের পেছনে লুকিয়ে অপেক্ষা করছিল সৈয়দ আলী। পূর্বাকে আসতে দেখে তাড়াতাড়ি এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করল, ভাবি কাজ হয়েছে, পেয়েছই মেয়েটাকে? উর্বা বলল, সৈয়দ আলী তুমি এখনই পৃথিবীতে যাবে। আমি মেয়েটার কাছ থেকে জানতে পেরেছি ওদের বাড়ির কাছের শ্মশানে একটা পুতুল পুঁতে রাখা আছে, যেটার খোঁজ রাজা সার্বিয়াও করছে। রাজা সার্বিয়া সেটা পাওয়া উচিত হবে না, তুমি যাও এবং সেটা খুঁজে বের করো। সৈয়দ আলী বলল, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। দৃশ্য বর্তমানে ফিরে এলো। সৈয়দ আলী রহস্যময় এক হাসি দিয়ে বলল, আজ আমার ভাইয়ের কথাটা খুব মনে পড়ছে। জরুরি নয় খেয়াল রেখো বলা মানুষটা তোমার সালামতি চাই, তাই আমি বলতেই পারি নিজের খেয়াল রেখো উর্বা ভাবি। সৈয়দ আলীর হাসির সাথে দৃশ্য পরিবর্তন হয়। ইফাত, তোফা এবং সারা পুরো ফুলবাগানে তন্ন তন্ন করে খুঁজেও সেখানে কিছু পেল না। তোফা ক্লান্ত হয়ে বসে বলল, আমজা চাচা কোথায় কবর দিয়েছে তাকে? আমাদের আগে যদি রাজা সার্বিয়ার সহচররা পেয়ে যায় তাকে, তাহলে কি হবে?
ইফাত বলল, কারে কে পাইব তো জানি না, তই আমাগো যে পাইয়া গেছে তা কইতে পারি। তোফা অবাক হয়ে বলল, মানে? ইফাত বলল, গেটের বাইরে চায়া দেখ একটু, তাহলেই বুঝবি। তোফার সাথে সাথে বাইরে তাকায়া দেখল কাইয়ুম দাঁড়িয়ে আছে চোখ লাল করে। তবে এবার সে একা নয়, তার সাথে আরো দুজন। সারার মাঝে থাকা নথি বলল, নে, এটারই কম ছিল এতক্ষণ। তোফা বলল, ওয়াং এর সাথে ওরা কারা নথি? সারার মাঝে থাকা নথি বলল, রাজা সার্বিয়া নিশ্চয়ই ইতোমধ্যে অবগত হয়েছেন আমি তার হয়ে কাজ করছি না, তাই সে হয়তো ওয়াংকে শক্তিশালী করার জন্য আরো দুজনকে পাঠিয়েছে। তোফা বলল, কাইয়ুমের মাঝে থাকা ওয়াংই তো আমাদের নাস্তানাবুদ করে ফেলে, আবার আরো দুজন, তাহলে ওদের থামাবো কিভাবে? সারা বলল, এবার তো আমিও জানি না বাকি দুজনের দুর্বলতা কি। তোফা এবার আশেপাশে তাকিয়ে নিল, তারপর বলল, বাসায় মা আছে, আশেপাশে প্রতিবেশী আছে অনেক, আমরা যদি এখানে ওদের সাথে লড়াই করি তাহলে সবার জীবনই হুমকির মুখে পড়বে। সারা বলল, তাহলে আমরা কি করব? তোফা বলল, ওদেরকে দূরে নিয়ে যেতে হবে এখান থেকে, একটা ফাঁকা জায়গায়, তার জন্য একটা টোপ ফেলতে হবে। এই বলে তোফা এবং সারা ইফাদের দিকে তাকালো আর চোখে। ইফাত কোদাল ফেলে নাক ছিটকে বলল, এইবার আমি বমিটমি করতে পারব না ভাই, এমনিতেই পেট পুরা খালি, অত করলে পানিও বাইরে হইব না। ততক্ষণে কাইয়ুম এবং আরো দুজন ধীরে ধীরে এগিয়ে আসা শুরু করেছে। তোফা তাড়াতাড়ি করে একটা ছোট ফুলের টব চারাসহ ওড়না দিয়ে পেঁচিয়ে ইফাদের হাতে ধরিয়ে বলল, তোর কোনো বমি করতে হবে না হাদারাম, এটা নিয়ে বাড়ির পেছনের দিকে দৌড় দে, পশ্চিম প্রান্তে যে লেক আছে ওখানে গিয়ে থামবি, তার আগে পেছনে তাকাবি না। ইফাত মাথা চুলকে বলল, এই ওড়নায় পেঁচানো ফুলের টব নিয়ে দৌড় দিলে কি হইব? তোর কাতার আগে মাথা হতো কিছুই বুঝতেছি না। সারার সাথে সাথে বলল, আমি বুঝলাম না কি করতে চাচ্ছ তুমি। তোফা একটা ধমক দিয়ে বলল, যা বলেছি কর, এত বুঝে লাগবে না। কাইয়ুম গ্যাং ততক্ষণে প্রায় কাছাকাছি চলে এসেছে। ইফাত কিছু না বুঝলেও তোফার কথা অনুযায়ী দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হলো। তোফা একটা অদ্ভুত হাসিতে বলল, লেটস ওন দ্য রেস বাড়ি। ইফাত একটা রহস্যময় হাসি দিয়ে স্লো মোশনে নিচের দুপা পিছিয়ে দিয়ে চোখের পলকে বাতাসের মতো ছু মেরে চলে গেল। তোফা কাইয়ুমকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বলল, ইফাত ভাগ তাড়াতাড়ি, ওরা যেন তোর হাত থেকে রাজকুমার আঞ্জেলার মৃতদেহ না নিতে পারে, ভাগ ইফাত। এটা শুনে কাইয়ুম রাগান্বিত কণ্ঠে বলল, ভেগে কোথায় যাবে? রাজকুমার হানজালার মৃতদেহ আমরা নিবই ওর কাছ থেকে। এই বলে কাইয়ুম এবং তার গ্যাং ইফাদের পিছু নিল। সারা অবাক হয়ে বলল, তাহলে এই ছিল তাদেরকে লোকালয় থেকে দূরে নিয়ে যাওয়ার প্ল্যান? মানতে হবে তোফা। তোফা বলল, এখন এটা শেষ হয়নি, আমাদের এখন তাড়াতাড়ি ওই লেকের কাছে যেতে হবে। ইফাদ ওখানে একা। সারা বলল, কিন্তু তোমার হাদারাম এমন বিদ্যুৎ বেগে ছুটল কিভাবে? সে আসলে কি বলতো? তোফা সারার দিকে তাকিয়ে চুপ করে রইল আর ভাবতে লাগলো একটু আগের কথা, যখন ইফাদকে জিজ্ঞাসা করেছিল, তোফা কি লুকাচ্ছিস তুই? ইফাদ উত্তরে বলেছিল, কিছু না, আবার অনেক কিছু। তোফা টান দিয়ে ইফাদকে এক সাইডে নিয়ে হাত চেপে ধরে বলল, আজকে তোর বলতে হবে, তুই হঠাৎ করে শুদ্ধভাবে কথা বলিস কিভাবে? রাতে তুই তোর বাবার ছবির সামনে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করিস, কাজ করলে ক্লান্ত হস না, এসব কি ইফাদ? আমাকে বল সব কিছু। ইফাদের চোখ দুটো হঠাৎ লাল টকটকে রক্তবর্ণ ধারণ করল। মুখে এক অদ্ভুত হাসি দিয়ে শুদ্ধভাবে বলল, তোরও তো একটা সিক্রেট আছে তোফা। কই, আমাকে তো সেটা কখনো জানতে দিসনি। কিন্তু আমি জানি তুই কোনো মানুষ না, তবুও তোকে কখনো জানতে দেইনি আমি এটা জানি। কেন বলতো? তোফা অবাক হয়ে বলল, কেন? ইফাত বলল, কারণ যার গোপনীয়তা তার মুখ থেকে শোনা ভালো। আমি জানতাম তুই একদিন না একদিন আমাকে নিজে মুখে বলবি এটা, কিন্তু আজ তোর জোরাজুরির কারণে আমাকে এটা প্রকাশ করতেই হলো। ভালো হলো না কাজটা। তোফা বলল, তুই এটা কিভাবে জানলি? ইফাত বলল, আমি আরো অনেক কিছুই জানি তোফা, কিন্তু সবকিছু না জানার ভান ধরে থাকি। কোন এক মহাপুরুষ বলেছিল, বাহাদুরি এটা না যে তুমি অনেক কিছু জানো, বাহাদুরি এটা যে তুমি কতটা গোপন রাখতে পারো। নিজের সবকিছু নিজেকেই জানাতে হয় না, তাহলে নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো। তোফা বলল, আমি না তোকে এখন চিনতে পারছি না। যে ইফাতকে সবসময় বোকা বোকা কথা বলতে শুনেছি, যে এখন জ্ঞানের সাগরে কথা বলছে, এবার বল তোর গোপনীয়তা কি? ইফাত একটু হেসে বলল, সময় হলে এই প্রকাশিত হবে সবকিছু, তবে এখন এইটুকু জেনে রাখো, আমার মাঝে একজন লুকিয়ে রাখা হয়েছে। তোফা বলল, কে সে? ইফাত ভারী গলায় বলল, রহস্য। দৃশ্য বর্তমানে। ইফাত এক ওড়নায় পেঁচানো ফুলের টপটা নিয়ে এক ছুটে সে লেকের কাছে থামল, আর পথ নেই সামনে যাওয়ার, শুধু পানি দেখা যাচ্ছে থই থই। কিছুক্ষণের মাঝে কাইয়ুম গ্যাংও সেখানে চলে আসলো,
তার ইফাদের পেছনে এসে থামল। ইফাত ধীরে ধীরে ঘুরে তাকালো তাদের দিকে। কাইম বলল, সময় এসেছে আমার উপর বমি করার প্রতিশোধ নেয়ার। তুই আমাকে নোংরা করে দিয়েছিলি, এবার আমার সাথে থাকা দুজন তোর মুখ দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হবে। ইফাত একবার নিজের পেছনে তাকে বলল, তোর কথা হইন না, আমার লুজ মোশন হইয়া যাইতেছে, তাই সাবধান থাকিস, এইবার আর বমি করুম না। কাইম রেগে বলল, মানে তুই? ইফাত বলল, হ, তুই যেটা ভাবছস ওইটাই। এখন চল একটা চুক্তি করা যাক। কাইম বলল, কি চুক্তি? ইফাত বলল, জাল্লাইকে আমার পিছু নিয়ে আসিস, এই যে অন্যায় প্যাসাইন না, এটা আমি তোরে দিয়া দিমু, বিনিময় তুই আমারে যাইতে দিবি এবার হন। কাইম হাসতে হাসতে বলল, আমি এখন তোকে মেরে এটা তোর কাছে নিয়ে নিব, কোনো চুক্তি হবে না বন্ধু। ইফাত লেকের দিকে দেখিয়ে বলল, এই লেকটা দেখছস? ইহানে ডেইলি অনেক মানুষের গোসল করে। গোসল করার সময় হিসু করে, আবার তাগো গবাদি পশুরে গোসল করায়। গবাদি পশু পাখিগণ খালি হিসু না, বড়টাও করে। এখন যদি আমি আমার হাতের এইটা এই লেকে ফেলাইয়া দিই ঠাস কইরা, তাহলে তোর কি ইচ্ছা হইব এই নোংরা পানিতে নাইমে এটা তুইলা আনার? কাইম এবার চিন্তায় পড়ে গেল। ইফাত বলল, তাহলে ফালাইয়া দিলাম। এই বলে হাত ছিটকা মারল লেকের দিকে। কাইম চিৎকার করে বলল, এই থাম থাম, আরে ভাই এত তাড়াহুড়া কেন, ভাবতে দে একটু। ইফাত বলল, হ্যাঁ হ্যাঁ ভাবতে থাক, যতক্ষণ ইচ্ছা ভাবতে থাক, কিন্তু আমি 3 পর্যন্ত গুনুম, এর মধ্যে বল কি করবি। ইফাত বলল, 1। কাইম মাথা চুলকাচ্ছে আর ভাবছে, সাথে থাকা দুজনকে জিজ্ঞাসা করছে, এই বলদের সাথে চুক্তি করা ঠিক হইব? তারা কিছুই বলল না। কাইম রেখে আবার ভাবতে ভাবতে ইফাতের দিকে তাকালো। ইফাত এবার বলল, 3। কাইম অবাক হয়ে বলল, চিটিং, তুই বলিসনি ভাই। ইফাত বলল, আমি বলেছি, তুই হুনস নাই, এখন ফেলাইয়া দিমু, আমরা কেউ ঠকাইতে পারবো না। কাইম চিৎকার করে বলল, ঠিক আছে, চুক্তি ডান, তুই আমাকে ওটা দে, আমি তোকে যেতে দিব, শুধু আজকের জন্য, পরবর্তীতে তোকে পেলে মেরে ফেলবো। ইফাত রাজি হলে এক গালে এসে কাইম তার সাথে একজনকে ইফাদের হাত থেকে সেটা নিয়ে আসতে বলল। কাইম এখনো ভাবছে ওটা হানজালার মৃতদেহ। ইফাত কাইমের সহযোগীর হাতে সেটা দিয়ে বলল, তাহলে আমি যাই বন্ধু। এই বলে আস্তে আস্তে চলে যেতে লাগলো আর বিড়বিড় করে বলল, হালার পুত, আমারে কই বলো, হানজালার মৃতদেহ মনে কইরা ফুলের টপ ধরাইয়া দিছিস, বুঝতে পারে নাই। তখনই পেছন থেকে কাইমের কর্কশ গলা ভেসে এলো, ইফাত। ইফাত পেছনে না তাকিয়ে বিড়বিড় করে বলল, মনে হয় বুঝা গেছে, এখন কি হইব? তফা আহে না কেন হনো? আবার কাইমের গলা, আমাকে বোকা বানানোর স্বাদ মিটাবো তোকে এখন। ইফাত আস্তে আস্তে ঘুরে 32টা দাঁত বের করে এক গালে এসে বলল, না মাইনে, আমি কিছু জানি না, এটা তোফার বুদ্ধি। তখনই পেছন থেকে তোফার কণ্ঠ, আমাকে নিয়ে কি গবেষণা হচ্ছে এখানে? ইফাত তাকিয়ে দেখল তোফা এবং সারা দাঁড়িয়ে আছে। খুশি হয়ে এক দৌড়ে গিয়ে তোফার পাশে দাঁড়িয়ে কাইয়ুমকে উদ্দেশ্য করে বলল, বল মাদার তেরেসা। কাইয়ুম বলল, আজকে আর ভুল হবে না, এখানে 2 জন মারা যাবে আর একজনকে রাজা সার্বিয়ার কাছে নিয়ে যাব, রাজা নিজে তাকে মারবে। তোফা আশেপাশে তাকে বলল, জায়গা পুরো ফাঁকা আছে, চল এটা শেষ করা যাক। দৃশ্য পরিবর্তন, খালেদ একটা ঝুপড়ি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ঝুপড়ি ঘরটা জঙ্গলের একদম শেষ মাথায়। ঘরের ভিতর থেকে আমরা তামিমার কণ্ঠ শুনতে পাই। দেখা গেল তামিমা বসে আছে চুপচাপ, তার সামনে 100 বছর বয়সী এক বৃদ্ধ কবিরাজ। কালো জাদু করার নানা রকম উপকরণে ভরপুর ঝুপড়ি ঘরটা, নানান সাইজের ভয়ানক চেহারার পুতুল ঝোলানো চারিদিকে। বৃদ্ধ কবিরাজ কাপা কাপা গলায় বলল, তাহলে তুই বলতে চাচ্ছিস শ্মশান থেকে পুতুলটা কেউ একজন নিয়ে গিয়েছে তোর হাত থেকে? তামিমা বলল, হ্যাঁ, তার মুখ দেখিনি, তবে তাকে পুতুলটা না দিলে সে আমাদের মেরে ফেলতো তখন। বৃদ্ধ কবিরাজ বলল, সেই পুতুলটার কথা কিভাবে জানতে পারলো? 4 জন, আমরা 4 জন ছাড়া আর কেউ জানতো না এটা, আমি, তুই, খালেদ আর রূপ। তামিমা বলল, তাহলে কি রূপের সাথে কেউ দেখা করেছে আর রূপই তাকে পুতুলের ব্যাপারে জানিয়েছে? বৃদ্ধ কবিরাজ বলল, হতে পারে, কিন্তু কথা হচ্ছে কে সে? তামিমা বলল, দয়া করে আপনি কোন একটা ব্যবস্থা করেন, না হলে আমাদের সবকিছু প্রকাশ হয়ে যাবে। বৃদ্ধ কবিরাজ বলল, হানজালা আমার বন্ধু ছিল, আমি হানজালাকে অনুরোধ করে ওই তার দ্বারা রূপকে বান মেরেছিলাম। আমি জানতাম হানজালাকে দিয়ে কালো জাদু করলে কোনো জিনিস সাহস হবে না হানজালার সাথে লড়াই করার। সব তান্ত্রিক কবিরাজ হুজুর ব্যর্থ হবে, সবকিছু পরিকল্পনা মোতাবেক চলছিল। কথা ছিল 1 মাস পর রূপকে মেরে ফেলা হবে, তারপর হানজালা মুক্ত ওই শরীর থেকে। কিন্তু ওই আমজাদ মুন্সি আমার সব পরিকল্পনায় পানি ঢেলে দেয়, আর সাথে ছিল অবাধ্য জুলফিকার। হানজালার মৃত্যুতে রাজা সার্বিয়া হিংস্র হয়ে ওঠে। আমজাদ মুন্সি তার ফল পেয়েছে, জুলফিকার তার পুরো পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তামিমা বলল, এগুলো তো সব জানা কথা,
এমন কিছু বলেন যেটা আমি জানি না? বৃদ্ধ কবিরাজ অদ্ভুত একটা হাসিতে বলল, পুতুলটা হারিয়ে বড় বিপদ ডেকে এনেছিস। রূপ যদি রাজা সার্বিয়ার কাছে সত্যিটা প্রকাশ করে দেয়, তাহলে না তুই না আমি কেউ বাঁচব না। তামিমা ভয় পেয়ে বলল, তাহলে এখন আমরা কি করব? বৃদ্ধ কবিরাজ বলল, একটা শেষ চেষ্টা করা যাক। আজ রাতে ঠিক 2:05 আবার সে শ্মশানে যাবি এবং এক নিঃশ্বাসে যেখানে পুতুলটা পুঁতে রাখা হয়েছিল সেখান থেকে 3 মুষ্টি মাটি নিয়ে আসবি। তামিমা বলল, তারপর কি হবে? বৃদ্ধ কবিরাজ একটু হাসলো আর হাতের ইশারায় তামিমাকে বের হয়ে যেতে বলল। দৃশ্য পরিবর্তন। পূর্বে একটা বাজ পাখি শিকার করে হাতে নিয়ে নিজের পাহাড়ের গুহায় এসেছে। বাজ পাখিটা এক পাশে রেখে কলসি থেকে পানি নিয়ে হাত ধুয়ে নিল, তারপর এক স্থানে আগুন জ্বালিয়ে দিল পাখিটা পোড়া দেওয়ার জন্য, আর বলতে লাগলো, আজকে রাতের খাবারটা জব্বর হবে। হঠাৎ সৈয়দ আলীর কণ্ঠ, আমাকে দাওয়াত দিবে না ভাবি? পূর্বে একটু হেসে বলল, আরে সৈয়দ এসো, তোমাকে দেখে ভালো লাগলো। সৈয়দ আলী পুতুলটা হাতে নিয়ে হেলে দুলে হাঁটতে হাঁটতে সুরবার দিকে এগিয়ে দিয়ে বলল, ততটাও কঠিন ছিল না এটা খুঁজে বের করা। 2 জন মানুষ আমার কাজকে সহজ করে দিয়েছে। পূর্বা পুতুলটা হাতে নিয়ে ভালো করে দেখে বলল, তারা কারা ছিল? সৈয়দ আলী বলল, জানি না, আমি যখন সেখানে পৌঁছালাম তখন তারা পুতুল নিয়ে চলে যাচ্ছিল। আর একটু পর গেলে হয়তো বা হারিয়ে ফেলতাম। একটা পুরুষ ছিল আর একটা মহিলা ছিল, তাদের চেহারায় ভয় ছিল। পূর্বা বলল, যেই ভয়টা এখন তোমার চেহারায় দেখতে পাচ্ছি। সৈয়দ আলী একটু থতমত খেয়ে তোতলাতে তোতলাতে বলল, মানে কি বলছো? আমি কেন ভয় পাবো? পূর্বা পুতুলটা পাশে আগুনে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোমার চেহারায় আসল পুতুলটা লুকানোর ভয় সৈয়দ আলী। এটা সেই পুতুল না যেটা আমি আনতে বলেছিলাম। তোফার সাথে লেকের পারে তুমুল লড়াই করে যাচ্ছে কাইয়ুম রূপী ওয়াং এর। সারা এবং ইফাত বাকি 2 জনের সাথে লড়াই করছে, তারাও বেশ শক্তিশালী। ইফাত একজনকে মাটিতে ফেলে মাথা চেপে ধরে বলল, গরিবের চাইনিজ কুড়াল, এইসব কুমফু তুই কই থেকে শিখছস? সে এক ছিটকা ইফাতকে ফেলে দিয়ে বলল, মনে হচ্ছে তুমি প্রথমবার লড়াই করছো। লড়াইয়ের সময় কোনো কথা বলতে হয় না বাচ্চা। ইফাত বিড়বিড় করে বলল, আমারে বাচ্চা কইছে, এবার বাচ্চাওয়ালা খাওন আমি ওরে খাওয়াইমো, মানে ওর পকেট থেকে চকলেট থাকলে সেটা খামো। ও এই বলে ইফাত কুমফু স্টাইলে হাত উঠিয়ে হাতের 2 আঙ্গুল দিয়ে তাকে ডাকলো। সে তেড়ে আসলো ইফাতের দিকে। ইফাত একটু নিচু হয়ে মাথা দিয়ে তার পেটে সজোরে আঘাত করল। সে মুখ ফুলিয়ে পেট চেপে ধরে উল্টো গিয়ে পড়ল দূরে। ইফাত এক লাফে তার বুকের ওপর হাঁটু রেখে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল এবং রক্তের ছেটা ইফাদের চেহারায় এসে পড়ল। ইফাত একটা পৈশাচিক হাসি দিয়ে হাত দিয়ে রক্তটা মুছে হালকা মুখে দিয়ে বলল, অনেকদিন পর রক্তের স্বাদ পেলাম, একদম আগের মতোই আছে। সে ভয় ভয় বলল, আমি তোমাকে সাধারণ কেউ ভেবেছিলাম, তুমি আসলে কে? ইফাত তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলল। সেটা শোনার পরই তার নিঃশ্বাস বেড়ে গেল। ভয়ে তার চোখের মণিগুলো এপাশ ওপাশ করতে লাগলো। চিৎকার করে কাইয়ুমকে কিছু বলতেই যাবে তার আগে ইফাত ঠাস করে তার ঘাটটা মোটকে দিল আর বলল, তুমি বলেছে লড়াইয়ের সময় কথা বলতে হয় না। এদিকে দেখা গেল সারার ভেতরে থাকা নথি অন্যজনকে মেরে চিৎপাটাং করে ফেলে রেখেছে লোকের পানির সাইডে। তোফা এখনো কাইয়ুমের সাথে লড়াই করে যাচ্ছে। সারা চেঁচিয়ে বলল, আমি কি সাহায্য করবো তোফা? ইফাত বলল, সারা কেন শুধু শুধু লইতে চাইতেছোস মারা? তোফা নিজে সামলে নিবে এটা, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। কাইয়ুম বেশ শক্তিশালী, তোফা কিছুতেই পেরে উঠছে না। যতবারই তাকে আঘাত করা হয় ততবার আবার উঠে দাঁড়ায়। তাকে পরাস্ত করা যেন অসম্ভব। তোফা পেছন থেকে কাইয়ুমের গলা চেপে কর্কশ গলায় বলল, তুই আসলে কি, তোর কি ব্যথা অনুভব হয় না? কাইয়ুম তাচ্ছিল্যের হাসিতে বলল, আমাকে চিনতে পেরেছিস তোফা? আমি সেই ওয়াং যে তোকে আর নথিকে সবসময় জ্বালাতন করত। তোরা তখন আমার সাথে পারতি না, এখনো পারবি না। এই বলে কাইয়ুম এক চিটকা মেরে তোফার হাত ছড়িয়ে উল্টো তোফাকে আটকে ফেলল। হাত থেকে একটা অদৃশ্য চাকু বের করে তোফার গলায় ধরে ফেলল। তারপর ওদিকে তাকিয়ে দেখল তার সহচর 2 জনেই মরে পড়ে আছে। কাইয়ুম ঝাঁঝালো কণ্ঠে বলল, হারামিগুলোরে আসার সময় আস্ত গরুর গ্রিল খাইয়ে এনেছিলাম, লাভ কি হলো? সারা ইফাদের দিকে কটমট চোখে তাকিয়ে বলেছিলাম তোফাকে সাহায্য করি, আপনার জন্য থেমে গেলাম। আপনি বলেছিলেন তোফা সামলে নিবে। ইফাত মাথা চুলকে বলল, সামলে তো নেওয়ার কথা ছিল, কিন্তু তোফা এটা কি করলো? কাইয়ুম বলল, রাজকুমার হানজালার মৃতদেহ কোথায়? ওটা আমাকে দিয়ে দে। ইফাত বলল, ভাই তুই মৃতদেহ চাইতেছস নাকি মোয়া? ফুলবাগান উজাড় কইরা ফালাইছি খুঁড়তে খুঁড়তে, একটা হাড় দিয়েও পাই নাই ওখানে। কাইয়ুম বলল, আমার সাথে কোনো চালাকি করবি না, সত্যি কথা বল, রাজকুমার হানজালার মৃতদেহ কোথায়? তোফা বিড়বিড় করে বলল,
সে সত্যি বলছে ওয়াং, আমরা অনেক খুঁজেও সেখানে কিছু পাইনি। রাজকুমার হানজালার মৃতদেহ কোথায় সেটা শুধুমাত্র আমজাদ মুন্সি জানত। এখন সেও নেই। কাইম বলল, এটা হতে পারে না। আমজাদ মুন্সি কাউকে না কাউকে অবশ্যই জানিয়ে গিয়েছে। সে জানতো একদিন এই মৃতদেহ খুঁজতে কেউ আসবেই আসবে। সে কাউকে জানিয়ে গেছে এটা, কিন্তু সেটা কে? ইফাত বলল, ভূতনি, তুই তোফারে ছেড়ে কথা ক। কাইম বলল, ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছি নাকি? তোফাকে এখন আমার সাথে নিয়ে যাব। যদি তোফাকে ফেরত চাস তাহলে রাজকুমার হানজালার মৃতদেহ নিয়ে চলে আসিস। নতি তো জানি কোথায় আসতে হবে। এটা শুনে সারা এবং ইফাত তেড়ে যেতে চাইলে কাইয়ুমের দিকে। কাইয়ুম চাকুটা আরো শক্ত করে চেপে ধরল তোফার গলায়। এতে করে তোফার গলায় হালকা কেটে গিয়ে কালো এক ধরনের তরল বের হতে লাগলো। তোফা ব্যথায় কুকড়ে উঠল। কাইয়ুম চিৎকার করে বলল, আর এক পা আগালে তোফার গলা এখানে আলাদা করে ফেলবো। থেমে যা। ইফাত এবং সারা থেমে গেল। ইফাত বলল, তোফা তুই ভয় পাইস না, আমি তোকে নিয়ে যেতে দেব না। কাইয়ুম বলল, কেন শুধু শুধু মিথ্যা আশা দিচ্ছিস? দেখবি কিভাবে নিয়ে যাই। এ বলে কাইয়ুম তার মুখ থেকে অদ্ভুত এক ধোঁয়া বের করতে লাগলো। তোফা নিজের জ্ঞান হারালো ধোঁয়ার প্রভাবে। ইফাত দৌড়ে গেল তোফাকে ধরতে, তার আগে কাইয়ুম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তোফা অদৃশ্য হয়ে গেল চোখের সামনে। বোঝা গেল কাইয়ুমের মাঝে থাকা ওয়াং কাইয়ুমের শরীর ছেড়ে দিয়ে তোফাকে নিয়ে চলে গেছে। ইফাত দৌড়ে গিয়ে কাইয়ুমের বুকে থাপ্পড় দিতে লাগলো আর বলতে লাগলো, তোফা কই? উঠ কইতাছি, তোফারে কে নিয়ে গেছে? সারা এসে ইফাতকে শান্ত করে বলল, ওর মাঝে এখন ওয়াং নেই, সে তোফাকে নিয়ে চলে গেছে। আমি জানি কোথায় নিয়ে গেছে, কিন্তু রাজকুমার হানজালার মৃতদেহ ছাড়া সেখানে যাওয়া যাবে না। ইফাত উঠে চোখ লাল করে বলল, আমিও জানি কোথায় নিয়ে গেছে তোফাকে, চল আমার সাথে। দৃশ্য পরিবর্তন। সৈয়দ আলী না বুঝার ভান করে বললে, এসব কি বলছো ভাবি? আমি কেন পুতুল পাল্টে দিব? বিশ্বাস করো, এই পুতুলটাই খুঁজে পেয়েছি শ্মশান থেকে। উর্বা একটা তরবারি ক্যাচ করে বের করে সৈয়দ আলীর গলায় ধরে গুহার পাড়ের সাথে লাগিয়ে বলল, আমি উর্বা, মানুষ এবং জিনের সংমিশ্রণে তৈরি করা উর্বা। আমি সেটা দেখতে পাই যা তোমার চোখ দেখতে পায় না। সত্যি কথা বলো সৈয়দ আলী, পুতুল কাকে দিয়েছ তুমি? এবার সৈয়দ আলী তার ভোলা ভোলা চেহারাটা পরিবর্তন করে বিকৃত এক হাসিতে বলল, বাহ ভাবি বাহ, মানতেই হবে কেন রাজা সার্বিয়া তোমাকে এত ভয় পায়। তুমি আসলে ওটা কি যেন বলে না তোমাদের পৃথিবীর লোকেরা? হ্যাঁ, মনে পড়েছে, জিনিয়াস। উর্বা সৈয়দ আলীর গালে ধাম করে একটা ঘুষি দিয়ে গাল ফাটিয়ে দিয়ে তারপর বলল, কার হয়ে কাজ করছো তুমি? সৈয়দ আলী অদ্ভুত একটা হাসি দিয়ে রাজপ্রাসাদের সংকেতে হুইসেল বাজাতে লাগলো। উর্বা জানি হুইসেলটা তখনই বাজানো হয় যখন রাজদরবারে কোনো সদস্য বিপদে পড়ে। উর্বা প্রচণ্ড রেগে সৈয়দ আলীর মাথায় তরবারির হাতুল দিয়ে বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলল। সাথে সাথে সেখানে রাজা সার্বিয়ার বড় একদল সৈন্যদল ঢুকে পড়ল শক্তিশালী অস্ত্র নিয়ে। উর্বা তরবারিটা শক্ত করে ধরে বলল, কেউ যদি নিজের জীবন ভালোবাসো তাহলে এখনই চলে যাও, না হলে এসেছো তো 2 পায়ে, যেতে হবে 4 কাঁধে। সৈন্যরা একে অপরের দিকে তাকিয়ে একটু ভীত হলো, তবুও আফাতারি মেটাতে ঝাঁপিয়ে পড়ল উর্বার উপর। চারিদিক থেকে উর্বার উপর আক্রমণ হতে লাগলো। উর্বা এক এক করে তাদের কুচু কাটা করতে লাগলো। কারোর পা নেই তো কারোর হাত নেই, নিচে পড়ে কাতরাচ্ছে এক একজন, আবার কারোর মাথা এক জায়গায়, শরীরের আরেক জায়গায়। উর্বার চেহারা রক্তের ছেটায় পরিপূর্ণ, চুলগুলো উঠছে দৌড়ের বাতাসে, মুখে ভয়ানক হুঙ্কার। পুরো এক হিংস্র সিংহ। মারতে মারতে প্রায় শেষ করে ফেলেছে সৈন্যদের, আর মাত্র কয়েকজন আছে। উর্বা অনেক ক্লান্ত, তবুও থেমে যাচ্ছে না। হঠাৎ পিছন থেকে একটা আঘাত লাগলো উর্বার মাথায়। উর্বা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। হাত থেকে তরবারি ছিটকে পড়ে গেল। দেখা গেল এটা সৈয়দ আলী ছিল। তার জ্ঞান ফিরে এসেছে এবং উর্বাকে আঘাত করছে পেছন থেকে। বেঁচে থাকা সৈন্যরা এই সুযোগে উর্বাকে আটকে ফেলল লোহার শিকলে। এটা এমন এক শিকল যা দিয়ে আটক করলে জিনরা তাদের শক্তি হারায়। উর্বা তার শক্তি হারালো, তবুও টানা হেঁচড়া করতে লাগলো আহত সিংহের মতো হুঙ্কার দিয়ে। সৈন্যরা শিকল ধরে রাখতে পারছিল না। অনেক কষ্টে উর্বাকে শান্ত করা হলো। উর্বা নিচের দিকে তাকিয়ে গড়গড় শব্দ করতে লাগলো। সৈয়দ আলী এগিয়ে এসে বলল, তোমাকে আটকাতে এতটা কঠিন হবে ভাবিনি, সত্যি তুমি অনেক শক্তিশালী। উর্বা কলকশ গলায় বলল, বিশ্বাসঘাতক। সৈয়দ আলী প্রচণ্ড রেগে উর্বার থুতনি চেপে ধরে বলল, হ্যাঁ, আমি বিশ্বাসঘাতক। ছোটবেলা থেকে আমি অবহেলিত হয়েছি। বাবা মা সবসময় জুলফিকারকে বেশি আদর করত। পাড়া প্রতিবেশী সবাই জুলফিকারের গুণগান গাইত। আমাকে কেউ কখনো সুযোগ দেয়নি নিজের প্রতিভা দেখানোর। আমি যদি সিংহ শিকার করতাম, জুলফিকার শিকার করত হায়না।
আমি হায়না শিকার করলে জুলফিকার শিকার করতো নেকড়ে। সবসময় আমার ওপর থাকতো। মুখে মুখে ভাই বললেও কখনো সবার সামনে আমার প্রশংসা করেনি, আমাকে নিচু দেখিয়েছে। এই বিশ্বাসঘাতকতা একদিন তৈরি হয়নি উর্বা। দিনের পর দিন জমে থাকা রাগ আর ক্ষোভ থেকে আমি বিশ্বাসঘাতক হিসেবে তৈরি হয়েছি। উর্বা বলল, জুলফিকার কখনো তোকে ছোট করেনি, তুই নিজে নিজেকে ছোট করেছিস। তুই সবসময় হিংসা দিয়ে জিততে চেয়েছিস, আর এখন তুই নিজেকে দেখ কি বানিয়ে ফেলেছিস। সৈয়দ আলী একটু হেসে বলল, এখন তো কিছুই বানাইনি। তোমাকে ধরে নিয়ে যাওয়ার বিনিময়ে রাজা সার্বিয়া আমাকে রাজ দরবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ তথা উজির আজম বানিয়ে দিবে। রাজা সার্বিয়া এটা অনেক আগেই ঘোষণা করেছিল। উর্বাকে ধরে নিয়ে আসতে পারলে তাকে এই পদ দেয়া হবে, কিন্তু ভালো সুযোগ পাচ্ছিলাম না তোমাকে ধরার। তুমি যে কি করতে পারো তা তো একটু আগেই দেখলাম। উর্বা হাসতে হাসতে বলল, তুই মরবি এই পাপের জন্য। সৈয়দ আলী বলল, ব্যাস, এবার তাকে নিয়ে চলো টেনে হিচড়ে। রাজা সার্বিয়ার জন্য পুরস্কার আর আমার পদ পাওয়ার সময় হয়ে গিয়েছে। তখনই আগুনের গোলার মতো কিছু একটা এসে এক এক করে বেঁচে থাকা সকল সৈন্যকে টাস টাস করে মেরে ফেলল। তারা উর্বাকে ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ল। সৈয়দ আলী তাড়াতাড়ি নিজেকে আড়াল করে বলল, কে? এটা কে করেছে? কার এত বড় সাহস? অদ্ভুত মাস্ক পরা কিছু সৈন্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করল স্লো মোশনে। মাঝখানে কালো হুডি পরা একজন সুঠাম দেহের নীল চোখওয়ালা পুরুষ, চুলগুলো লম্বা আর বেনি করা, হাতের আঙ্গুলে কোষ্ঠী পাথরের আংটি। সৈয়দ আলী উকি মেরে তাকিয়ে ভর্ত গলায় বলে উঠল, রাজকুমার হেনরি। রাজকুমার হেনরি তার হুডি নামালো মাথা থেকে, তারপর সুন্দর একটা হাসি দিয়ে বলল, তোমাকে দেখে ভালো লাগলো উর্বা। উর্বা নিজের শরীর থেকে শিকল সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শুক্রিয়া রাজকুমার হেনরি। কথাবার্তা বলার আগে একজনকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। এই বলে এক ঝটকায় সৈয়দ আলীর কাছে গিয়ে চুলের মুঠি ধরে টেনে বের করে আনলো উর্বা তাকে। সৈয়দ আলী আকুতি মিনতি করে বলল, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এমন ভুল আর কখনো হবে না। উর্বা সৈয়দ আলীর মাথা দুই হাতে ধরে বলল, শত্রুকে ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে না। তোর এই ভুলের একটাই প্রাপ্য। এই বলে এক টানে সৈয়দ আলীর ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলল উর্বা আর বলল, মৃত্যু। রক্তের ছেটা রাজকুমার হেনরির গালে গিয়েও পড়ল হালকা। রাজকুমার হেনরি আঙ্গুল দিয়ে রক্তটা মুছে মুচকে এসে বলল, এই জন্যই তোমাকে এত ভালো লাগে উর্বা। তুমি যাকে ভালোবাসো তার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারো, আর যে তোমার শত্রু হয় তার জীবন না নেওয়া পর্যন্ত থামো না। উর্বা সৈয়দ আলীর মাথাটা হাতে নিয়ে রাজকুমার হেনরির কাছে এসে বলল, কাজের কথায় আসো, তুমি এখানে কি করছো? রাজকুমার হেনরি বলে, অনুভব করছিলাম তোমার জীবন হুমকির মুখে, তাই চলে এলাম তোমাকে বাঁচাতে। আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তোমার। উর্বা সৈয়দ আলীর মাথাটা নিচে ফেলে সেটার উপর একটা পাড়া দিয়ে হাড়ির মতো ভেঙে ফেলল আর বলল, তাহলে রাজা সার্বিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাকে তোমার দরকার না? রাজকুমার হেনরি বলল, আরে তুমি তো দেখছি সব জানো। আমি রাজা সার্বিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। ওই সিংহাসন আমার প্রাপ্য, আমি সবচেয়ে বেশি হকদার। তুমি আমার সঙ্গ দাও উর্বা। তুমি একা একটা সেনাবাহিনী, তুমি আমার সাথে থাকলে এটা সহজ হয়ে যাবে আমার জন্য। উর্বা কিছু না বলে হেঁটে হেঁটে চলে গেল ভেতরের দিকে। রাজকুমার হেনরি বলল, কিছুটা বলো উর্বা, তাহলে আমি কি খালি হাতে ফেরত যাব? উর্বা তার শিকার করে আনা বাজ পাখিটা আগুনে দিয়ে বলল, ওরা মাংস খাওয়ানো কতদিন হয়েছে? রাজকুমার হেনরি বুঝতে পারল উর্বা তার সাথে আছে। হেনরি হাসতে হাসতে গিয়ে উর্বার পাশে বসল আর বলল, ছোটবেলা একবার খেয়েছিলাম পৃথিবীতে গিয়ে, তারপর আর খাওয়া হয়নি। উর্বা হেসে বলল, তোমার চেলাপেলাদের বলো আমার ঘরটা পরিষ্কার করতে, এসব লাশের গন্ধে পোড়া মাংসের গন্ধ ঠিকঠাক আসছে না। দৃশ্য পরিবর্তন। তোফার হাত বাঁধা অবস্থায় রাজপ্রাসাদে নিয়ে আসা হয়েছে। দুজন সৈন্য তোফাকে ধরে রেখেছে দুই পাশ থেকে। সামনে হাঁটছে ওয়াং হেলে দুলে। রাজা সার্বিয়া সিংহাসনে বসে আছে গম্ভীর চেহারায়। তোফাকে এনে রাজা সার্বিয়ার সামনে দাঁড় করানো হলো। ওয়াং কুর্নিশ করে বলল, মালিক, এই সেই তোফা, খনি জুলফিকারের মেয়ে। রাজা সার্বিয়া সিংহাসন থেকে উঠে পড়ল। তোফা ছাড়া সবাই তাদের মাথা নিচু করে নিল। রাজা সার্বিয়া হাঁটতে হাঁটতে এসে তোফার সামনে দাঁড়ালো। তোফা সামান্য ভয় না পেয়ে রাজা সার্বিয়ার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। রাজা সার্বিয়া ওয়াংকে উদ্দেশ্য করে বলল, হানজালার মৃতদেহ কোথায়? ওয়াং বলল, ক্ষমা করবেন, সেটার খোঁজ এখনো জারি আছে, খুব শীঘ্রই পেয়ে যাবে। রাজা সার্বিয়া রেগে ওয়াংয়ের গলা চেপে ধরে বলল, তাহলে কোন সাহসে আমার সামনে এসেছিস তুই? রাজকুমার হানজালার মৃতদেহ নিয়ে আমার সামনে আসবি, তার আগে না, চলে যা এখান থেকে। ওয়াং সম্মতি জানিয়ে তাড়াতাড়ি চলে গেল। রাজা সার্বিয়া এবার তোফাকে উদ্দেশ্য করে বলল, জুলফিকারের কন্যা তোফা, তোর মা উর্বাও খুব তাড়াতাড়ি বন্দী হয়ে এখানে আসতে যাচ্ছে, কিন্তু তোর বাপটা কোথায়? তার কোনো চিহ্ন খুঁজে পাইনি আমরা।
কোন গর্তে লুকিয়ে আছে সে? তুফ একটু এসে বলল, এটা তোমাদের ব্যর্থতা, হয়তো তাকে চোখের সামনে দেখেও ধরতে পারছো না। রাজা সার্বিয়া কর্কশ গলায় বলল, এই পুচকে মেয়ে, তোর কি ভয় করছে না আমাকে দেখে? তোফা বলল, ভয় তো তোমার চোখে দেখতে পাচ্ছি রাজা সার্বিয়া, তুমি ভয় পাচ্ছ আমার মা এখানে আসলে তোমার কি হাল হবে? এসব অকেজ শূন্য আমার মাকে থামানোর জন্য যথেষ্ট না। এদিকে দেখা গেল রূপ কারাগারে পায়চারি করছে আর কেমন অস্থির আচরণ করছে, বিড়বিড় করে কিছু একটা বলছে অস্পষ্ট ভাষায়। তখন একটা বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। এটা ছিল সেই বৃদ্ধ কবিরাজের কণ্ঠ। রূপ থমকে দাঁড়িয়ে গেল পায়চারি বন্ধ করে। রূপ একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, তাহলে তোমার আমাকে মনে পড়েই গেল, তাই না? দেখা গেল খালিদ এবং তামিমা বৃদ্ধ কবিরাজের কথা অনুযায়ী শ্মশানের মাটি নিয়ে এসেছে এবং সেটা দিয়েই তন্ত্রমন্ত্রের দ্বারা কবিরাজ রূপের সাথে যোগাযোগ করেছে। তামিম এবং খালিদ বৃদ্ধ কবিরাজের সামনেই বসে আছে। বৃদ্ধ কবিরাজ রূপকে উদ্দেশ্য করে বলল, পুতুলটা এখন হয়তো রাজা সার্বিয়ার কাছে আছে, তুই দয়া করে তাকে আসল সত্যটা বলিস না, তাকে তার মতো কাজ করতে দে। রূপ খিলখিল করে হেসে উঠল আর বলল, আজ 15 বছর ধরে আমি এই অন্ধকার নরকে বন্দী হয়ে আছি, তখন তো একবার আমাকে এখান থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য যোগাযোগ করনি তোমরা? এখন যখন নিজেদের জীবন হুমকির মুখে, তখন আমাকে বলছো আমি যেন সত্যিটা না বলি? আমার উত্তর একটাই, জাহান্নামে যাও তোমরা। বৃদ্ধ কবিরাজ বলল, তোকে একটা কথা এখনো বলা হয়নি, তোর ভাই খালিদও জানে তোকে তামিমা কালো জাদু করেছিল। রূপ খুশি বলল, দাদাভাই জানে? তাহলে তুই তামিমাকে শেষ করে দিয়েছে নিশ্চয়ই। বৃদ্ধ কবিরাজ এবার খালিদের দিকে তাকিয়ে বলল, সে এবং তামিমা আমার সামনে বসে আছে, তোর ভাই তামিমাকে মাফ করে দিয়েছে। এটা শুনে রূপ চিৎকার করতে লাগলো, ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, তাহলে আমার দাদা ভাইও মরবে, এই পথে কারোর প্রতি কোনো মায়া নেই, কোনো ক্ষমা নেই। আমি রাজা সার্বিয়ার মুখোমুখি হয়ে বলে দিব, রাজকুমার হানজালার খুনি জুলফিকার না, বরং তুমি বৃদ্ধ কবিরাজ। দৃশ্য শুরু হয় 15 বছর আগ থেকে। রূপ এবং তামিমা একই ক্লাসের ছাত্রী, দুজন প্রতিবেশী হওয়ার সাথে সাথে খুব ভালো বন্ধু বটে। তবে রূপের মন যতটা পরিষ্কার, তামিমার মন ততটা হিংসে দিয়ে পরিপূর্ণ। রূপ সবসময় ক্লাসে ফার্স্ট পজিশন নেয়, কিন্তু তামিমা কখনো ভালো রেজাল্ট করতে পারে না। এটা নিয়ে ক্লাসের টিচাররা তামিমাকে নানান কথা শোনায় রোজ। সবসময় বলে, রূপকে দেখে কিছু শেখো তামিমা, ও তোমার ভালো বন্ধু, তাহলে বন্ধুর মতো রেজাল্ট আসে না কেন তোমার? শুধু চেহারা দিয়ে ভালো রেজাল্ট করা যায় না। তামিমা রূপের চেয়ে অধিক সুন্দরী ছিল, আর এই নিয়ে তামিমার বেশ অহংকারও ছিল। তবে লেখাপড়ার দিক দিয়ে সে কখনো রূপকে ছাড়িয়ে যেতে পারেনি। তামিমার মা বাবা এটা নিয়ে তাকে কথা শোনাতো। তামিমার বাবা ছিল অর্থবিত্তের দিক দিয়ে সমাজের একজন সম্মানিত ব্যক্তি। প্রতিবার রেজাল্টে রূপের পেছনে থাকাটা তামিমার বাবাও ভালো চোখে দেখছে না। এইসব কিছু নিয়ে তামিমা অনেক বিরক্ত, তবে সে কখনো সেটা রূপের সামনে প্রকাশ করেনি। উপরে উপরে সবসময় হাসি খুশি আর ভালো বন্ধু হওয়ার অভিনয় করে গেছে। তামিমার ধৈর্যের বাঁধ তো তখন ভাঙল যখন অভি নামের ছেলেটাকে রূপের সাথে হাসতে হাসতে কথা বলতে দেখল। অভিকে তামিমা পছন্দ করত মনে মনে। কথা ছিল ফাইনাল এক্সামের পরে তামিমা তার মনের কথা জানাবে রূপকে, কিন্তু রূপের সাথে অভিকে কথা বলতে দেখে তামিমার ভেতরটা যেন ক্রোধে জ্বলে যাচ্ছে। এভাবে কয়েকদিন গেল। অভি দিন দিন রূপের সাথে একটু বেশি মিশছিল। রূপও বেশ হাসি খুশির অভির সাথে। তামিমা দূর থেকে দাঁড়িয়ে রাগ আর অহংকার ভরা চেহারা নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, এবার তো কিছু একটা করতেই হবে। তুই আমার জীবন থেকে সব কেড়ে নিচ্ছিস রূপ, তোকে তোর মূল্য দিতেই হবে। পরবর্তী দৃশ্যে আমরা তামিমাকে দেখতে পাই সেই বৃদ্ধ কবিরাজের ঝুপড়িতে। তামিমা জানত কবিরাজ অনেক লোভী প্রকৃতির। সে ঝুপড়ি ঘরে থাকলেও তার আরাম আয়েসের শেষ নেই। বৃদ্ধ কবিরাজ কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তুই তোর সবচেয়ে ভালো বন্ধুকে মেরে ফেলতে চাইছিস? তামিমা তার সাথে করে একটা টাকার ব্যাগ নিয়ে এসেছে। টাকাগুলো বৃদ্ধ কবিরাজের সামনে ঢেলে দিয়ে বলল, হ্যাঁ, মেরে ফেলতে চাই ওকে। ওর জন্য আমার জীবনটা জাহান্নাম হয়ে যাচ্ছে। আমি চাই আপনি আপনার সবচেয়ে ভালো ভয়ানক কালো জাদুটা করেন ওর উপর, এমনভাবে মারবেন যাতে কেউ কখনো এর রহস্য উদ্ঘাটন করতে না পারে। কবিরাজ টাকা দেখে ঝলমল করে উঠল, মুখে একটা লোভনীয় হাসি দিয়ে বলল, মরবিও, অবশ্যই মরবে। আমি সবচেয়ে শক্তিশালী জিন চালান দেব ওর উপর, 1 মাসের মধ্যেও মরে যাবে। কিন্তু তার জন্য আমার কিছু চাই। তামিমা ব্যাগ থেকে একটা পুটলি বের করে বলল, এখানে রূপের চুল ও রক্তমাখা প্যাড আর হাতে নখ আছে। বৃদ্ধ কবিরাজ মুচকেসে বলল, পুরো তৈরি হয়ে এসেছিস? তাহলে আজ থেকে রূপের জীবনের শেষ ঘন্টা বেজে গেল। 1 মাস, 1 মাসের মাথায় রূপ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এবার তুই যা।
তামিমা বৃদ্ধের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে উঠে বের হয়ে যেতে লাগলো। বের হওয়ার আগে তামিমা আবার পেছনে তাকিয়ে বলল, আমাকে যেন কেউ সন্দেহ না করে। কবিরাজ তামিমাকে আশ্বাস দিল এটা সম্পূর্ণ গোপন থাকবে, আর রূপের মৃত্যুকে সবাই একটা দুর্ঘটনা মনে করবে। তামিমা চলে গেলে বৃদ্ধ তার কার্যক্রম শুরু করে দিল। একটা পুতুল নিল বেছে, পুতুলে 3টা সুই ঢোকালো। তারপর তামিমার নিয়ে আসা রূপের জিনিসগুলো একটা পানির পাত্রে ভিজিয়ে দিল। বৃদ্ধ অদ্ভুত কিছু মন্ত্র পড়ে পানিতে ফু দিতে লাগলো। এক পর্যায়ে পানিটা কালো রং ধারণ করলো। এবার পুতুলটা সেই পানিতে ডুবিয়ে দিয়ে কাকে যেন আহ্বান করতে লাগলো লাগাতার। এদিকে দেখা গেল রূপ দুপুরে খাবার খাচ্ছিল। হঠাৎ করেই রূপের গলায় খাবার আটকে গেল। রূপ দম নিতে পারছিল না। পাশে থাকা পানির গ্লাসটা হাতে নিতে গেলে হাতটা লেগে সেটা পড়ে গেল। শব্দ শুনে রূপের মা এসে দেখল রূপের চোখ মুখ ফুলে গিয়েছে লাল হয়ে। রূপ এখনো চেষ্টা করছে খাবারটা ভেতরে নেয়ার, কিন্তু পারছে না। রূপের মা এসে পিঠে বুক চাপ দিতে লাগলো অস্থির হয়ে। রূপের দম প্রায় বন্ধ হওয়ার অতিক্রম, তখন তার মা পুরো শক্তি দিয়ে পিঠে কিল দিল। এবার রূপ গলায় আটকে থাকা খাবারটা বমি করে ফেলে দিল। ক্লান্ত হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। পরবর্তী দৃশ্য আমরা দেখতে পাই রূপ অস্বাভাবিক আচরণ করছে। পাগলের মতো খাবার খাচ্ছে, বড় বড় গাছে উঠে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে নিজেরই গলা চেপে ধরে মেরে ফেলতে চাইছে। বোঝা গেল কবিরাজ রূপের উপর জিন চালান করেছে। দিন দিন রূপের আচরণ আরো খারাপ হতে লাগলো। আশেপাশে যাকে দেখে তাকে মারতে চায়, আর সবসময় বলে আমি চলে যাব সবাইকে ছেড়ে। সে আমাকে নিয়ে যাবে বলেছে, তাকে আমি ভালোবাসি। এর মাঝে রূপের বাবা পরিস্থিতি খারাপ দেখে খোঁজ নিতে লাগলো ভালো কোনো তান্ত্রিক বা হুজুরের। পেয়েও গেল আমজাদ মুন্সি নামের একজনকে। চারিদিকে তার অনেক সুনাম। তাকে নিয়ে আসা হলো রূপের চিকিৎসা করার জন্য। তামিমা এটা আগেই জানতে পেরেছিল, তাই দেরি না করে সোজা কবিরাজের ঝুপড়িতে চলে গেল। কবিরাজকে অবগত করলো আমজাদ মুন্সি নামে একজন আসছে রূপের চিকিৎসা করতে। এমনটা হলে আমি ধরা পড়ে যেতে পারি, কিছু একটা করুন। কবিরাজ আমজাদ মুন্সির নাম শুনে চিন্তায় পড়ে গেল। তামিমাকে পাঠিয়ে দিল এটাকে বলে কিছু একটা করছি আমি। তামিমা চলে গেল তাড়াতাড়ি ধ্যান ধরে রূপের ওপর চালান করা জিনকে হাজির করল, যার নাম ছিল হানজালা। আল হিলান জিন গোষ্ঠীর রাজকুমার। হানজালা এসে কর্কশ গলায় বলল, কি হয়েছে, এত জরুরি তলব? বৃদ্ধ কবিরাজ ভয়বে বলল, সময় কমিয়ে দেওয়া হয়েছে, 1 মাস না, আজকে বোন এখনই মেয়েটাকে মেরে ফেলো। আমজাদ মুন্সি এসে গেলে সে যে কোনোভাবে তোমাকে ছাড়িয়ে দিবে। হানজালা বলল, না, সময় যেটা ঠিক করে দিয়েছ সেটাই কার্যকর থাকবে। ওই মেয়ে 1 মাসের মাথায় মারা যাবে। আর যদি তুমি অন্য কারোর মাধ্যমে তাকে মারার চেষ্টা করো তাহলে তুমি রাজকুমার হানজালার ক্রোধের মুখোমুখি হবে, মনে রেখো। বৃদ্ধ কবিরাজ আতকে উঠল আর বলল, তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে তার উপর চালান করেছি, তোমাকে বিশাল ভোগ দিয়েছি। আমি যা বলবো তাই করতে হবে। তাকে মেরে ফেলো আজকে এবং এখনই। হানজালা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি বলেছি শুনতে পাওনি তুমি? আমাকে যেন আর একবারও বলতে না হয় মেয়েটাকে আজকে মারব না, তার সময় হওয়ার পর সে মরবে। বৃদ্ধ কবিরাজ ভয় এবং অবাক হয়ে বলল, এমনটা তো হওয়ার কথা ছিল না। তুমি কি চাচ্ছ বলো তো হানজালা? তুমি কি মেয়েটাকে মারার বদলে রক্ষা করছো কোনো কারণে? হানজালা এবার হাসতে হাসতে বলল, ঠিক ধরেছ বৃদ্ধ, আমি তাকে মারব না। আমার সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। অমন একটা ফুটফুটে মেয়েকে কিভাবে মারতে পারি বলো? আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাকে আমার রাজ্যে নিয়ে যাব। বৃদ্ধ কবিরাজ এবার রেগে গিয়ে বলল, আমি তোমাকে ভোগ দিয়েছি তাকে মারার জন্য, রক্ষা করার জন্য না। তুমি ওয়াদার খেলাফত করতে পারো না, এর জন্য তোমাকে কঠিন মূল্য চোকাতে হবে হানজালা। হঠাৎ একটা স্টিলের পানির গ্লাস উড়ে এসে বৃদ্ধের কপাল ফাটিয়ে দিল। বৃদ্ধ কবিরাজ ব্যথায় কুকড়ে উঠে কপাল চেপে ধরে বলল, এটা তুই ঠিক করলি না হানজালা, আমি তোকে ছাড়বো না। বৃদ্ধ কবিরাজ ব্যথায় কুকড়ে উঠে কপাল চেপে ধরে বলল, এটা তুই ঠিক করলি না। হানজালা কর্কশ গলায় বলল, যাই করো বৃদ্ধ, আমার আর রূপের মাঝে এসো না, তাহলে তোমার হাড্ডি গুঁড়ো করে ফেলবো। এই বলে হানজালা চলে গেল। বৃদ্ধ ক্রোধে ফেটে পড়ল, দাঁত কটমট করে বিদঘটে ভাবে বলল, আমি তোকে ওই মেয়ের মাঝেই মেরে ফেলবো, আমাকে তুই চিনিস না। এই বলে বৃদ্ধ কবিরাজ হানজালাকে মারার জন্য যা যা দরকার সব একত্রিত করল। সবচেয়ে শক্তিশালী মন্ত্র জপ করতে লাগলো। বৃদ্ধের নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো মন্ত্রের প্রভাবে। এদিকে আমজাদ মুন্সি আর জুলফিকার মিলে রূপের মধ্যে থেকে হানজালার ছায়া মেটাতে চেষ্টা করে যাচ্ছে। জুলফিকারের কোনো উদ্দেশ্য ছিল না হানজালাকে মেরে ফেলার, তাই সে তার মন্ত্র সেভাবে উচ্চারণ করছিল যাতে হানজালার জীবনের কোনো ক্ষতি না হয়। কিন্তু বৃদ্ধ কবিরাজের মন্ত্রের প্রভাবে হানজালার অনেক কষ্ট হতে লাগলো। হানজালা হয়রান ছিল এটা ভেবে যে জুলফিকার যেটা উচ্চারণ করছে এটাতে
আমার এত কষ্ট হওয়ার কথা না। নিশ্চয় বৃদ্ধ কবিরাজ কিছু একটা করেছে। হানজালা রাগে গজগজ করতে লাগলো রূপের মধ্য থেকে। মন্ত্রের জন্য বেরো হতে পারছিল না। এদিকে আমজাদ মুন্সি আর জুলফিকার এটা জানতো না যে অন্য কেউ হানজালাকে মারার চেষ্টা করছে। হানজালা কয়েকবার বলার চেষ্টা করেছে জুলফিকারকে, কিন্তু স্পষ্ট করে কিছু বলতে পারছে না। এক পর্যায়ে সব শান্ত হয়ে গেল। জুলফিকার ভাবল হানজালার মৃত্যুর জন্য সে দায়ী। আড়াল করে ফেলল নিজের পরিবার সহ। তোফা বড় হলো আমজাদ মুন্সির বাড়িতে। উর্বা পালিয়ে বেড়াতে লাগলো। এদিকে রাজা সার্বিয়াও ভুল বুঝল। সেও ভেবে নিল জুলফিকার রাজকুমার হানজালার মৃত্যুর জন্য দায়ী। তাই সে যখন জুলফিকারের পরিবারের কাউকে পেল না, তখন রূপকে তুলে নিয়ে গেল। তাকে নিক্ষেপ করা হলো মাটির নিচের অন্ধকার কারাগারে। রূপের কোনো কথাই শুনতে চায়নি কখনো। অথচ একবার যদি সে রূপের কথা শুনত, তাহলে রাজা সার্বিয়া জানতে পারত আসল হত্যাকারীকে। রাজা সার্বিয়া তার রাজ্যের সবচেয়ে বড় তান্ত্রিকের মাধ্যমে উপায় বের করল রাজকুমার হানজালাকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে। তবে তার জন্য দরকার সেই পুতুল যেটা দিয়ে হানজালাকে ওই মেয়ের শরীরে চালান করা হয়েছিল। আর দরকার রাজকুমার হানজালার মৃতদেহ। তারপর এই মেয়ের আত্মা দিয়ে রাজকুমার হানজালাকে আবার ফিরিয়ে আনা যাবে। রাজা সার্বিয়া সেদিন থেকে এগুলোর খোঁজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনকে পৃথিবীতে পাঠিয়েছে। আরও পাঠিয়েছে জুলফিকার এবং তার মেয়ে তোফাকে খুঁজতে। একদিকে ছেলে হত্যার প্রতিশোধ এবং অন্যদিকে ছেলেকে ফিরিয়ে আনার যুদ্ধ। দৃশ্য চলে এলো বর্তমানে। সবকিছু বলছিল তামিম তার নিজের কণ্ঠে। পাশে বসে আছে খালিদ, তার সামনে বসে আছে ইফাদ এবং সারা। ইফাদ এক ঝটকায় দাঁড়িয়ে তামিমার গলা চেপে ধরে গাছের সাথে লাগিয়ে বলল, তাহলে সবকিছু শুরু তোর দ্বারাই হয়েছিল। কত নিকৃষ্ট তুই! হিংসের বর্ষবর্তী হয়ে কি করে ফেলাইছোস? একজনের মারতে গিয়ে আজকা কতগুলো জীবন জাহান্নাম বানাই দিছোস। খালিদ এসে তাড়াতাড়ি ইফাদের হাত থেকে তাইমাকে ছাড়িয়ে নিল। তারপর বলল, বাবা, যাবার তা তো হয়ে গেছে, এখন এটার সমাধান কি সেটা নিয়ে ভাবতে হবে। ইফাদ বলল, সমাধান একটাই, রাজা সার্বিয়ার এই সত্যটা জানাইতে হইব, নাইলে আরো অনেক প্রাণ ঝরব। সারা এগিয়ে এসে খালিদকে বলল, আপনি তো রূপের ভাই, তাই না? তাহলে আপনি কিভাবে পারলেন এই নিকৃষ্ট মহিলাকে ক্ষমা করতে? আপনার শরীরে কি রক্ত নেই? বোনের এই অবস্থা যে করেছে তাকে কিভাবে রক্ষা করছেন আপনি? খালিদ তাইমার দিকে কটমট চোখে তাকিয়ে বলল, আমি লোভে পড়ে গিয়েছিলাম। দৃশ্য আবার অতীতে। ওই দিন যখন তাইমা ইচ্ছে করে খেজুর পাতার ত্রিভুজ ভেঙে দিয়েছিল, দৌড়ে পালানোর ভান করে, সেটা আর কেউ লক্ষ্য না করলেও খালিদ করেছিল। তারপর আমজাদ মুন্সি যখন সবাইকে বাইরে যেতে বলল, তখন খালিদ বাইরে গিয়ে তাইমাকে অনুসরণ করছিল। তাইমা সেখান থেকে বের হয়ে সোজা বৃদ্ধ কবিরাজের কাছে গিয়েছিল। খালিদ তাকে অনুসরণ করে সেখানে এক জায়গায় লুকিয়ে পড়ল। তাইমা যখন কবিরাজের ঝুপড়ি থেকে বের হলো, তখন খালিদ তাইমার পথ আটকে দাঁড়ালো। তাইমা, কি করছো তুমি এগুলো? এখানে কেন তুমি? তাইমা হঠাৎ করে খালিদকে দেখে ভরকে গেল। থতমত খেয়ে তুতলানো কণ্ঠে বলল, না মানে খালিদ ভাইয়া, তুমি এখানে? খালিদ রেগে গিয়ে তাইমার চোখে চোখ রেখে বলল, আমি দেখেছি তুমি খেজুর পাতার ত্রিভুজ ইচ্ছে করেই ভেঙে দিয়েছ। তার মানে তুমি এই রূপকে বান মেরেছ এই বৃদ্ধ কবিরাজের মাধ্যমে। তাইমা ভয় ভয়ে এবার স্বীকার করে নিল সবকিছু, কি জন্য এগুলো করেছে সবকিছু বলে দিল খালিদকে। খালিদ সব শুনে রেগে আগুন হয়ে গেল। তাইমাকে দুই গালে ঠাটিয়ে চড় মারল। তারপর বলল, সবাইকে জানাতে হবে এটা, তুই কত খারাপ একটা কাজ করেছিস। এই বলে খালিদ চলে যাচ্ছিল, পেছন থেকে দৌড়ে গিয়ে তামিমা খালিদের পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলতে লাগলো, ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, কাউকে এটা বলবেন না, তার আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। খালিদ কিছু মানতে নারাজ। কয়েকবার ছিটকা দিয়ে তাইমাকে ছাড়িয়ে যেতে চাইলেও তাইমা বারবার খালিদের পা জড়িয়ে ধরে রাখল। এবার তাইমা বলে ফেলল, ভাইয়া আপনি যা চাইবেন আমি তাই দিব, দরকার হলে নিজেকে বিলিয়ে দিব আপনার কাছে, তবুও এটা কারো কাছে বলবেন না। খালিদ তাইমার দিকে তাকালো। তাইমা যথেষ্ট সুন্দরী হওয়ায় খালিদের চোখ আটকে গেল তাইমার উপর। না চাইতেও তাইমার সৌন্দর্যের মোহে পড়ে গেল খালিদ। এভাবে একটা কঠিন সত্য চাপা পড়ে গিয়েছিল সেদিন। দৃশ্য ফিরে এলো বর্তমানে। ইফাদ এবং সারা ঘূর্ণাত্ম চোখে তাকালো খালিদের দিকে। খালিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাইমার মুখেও কোনো কথা নেই। ইফাদ বলল, আমার লাইগা যদি দুইটা খুন করা জায়েজ হইতো, তাহলে তোগো দুজনের খুন করে আগে একবারও ভাবতাম না। সারা বলল, ওই যে একটা কথা আছে না, মানুষের জন্ম নিয়ে মানুষ আর হইতে পারলাম কই, অমানুষের যদি কোনো চেহারা হইতো তাহলে সেটা তোগো মতোই দেখতে হইতো। ইফাদ বলল, সারা একটু খারাপ, তে আমার মতো ভাষা কেমনে কইলি? সারা বলল, এতদিন ধইরা তোমার লগে আসি, আয়ত্ত কইরা ফেলাইছি তোমার ভাষাটা, ভালোই লাগে বুঝছেন। এখন কন কি করবেন? সব তো জানা হলো,
ইফাত বলল, আল হিলান জিন রাজ্যে যাইতে হইব। তোফার কোনো ক্ষতি হওয়ার আগে রাজা সার্বিয়ারের সত্যিটা জানাইতে হইব। সারা বলল, কিন্তু আপনি কিভাবে যাবেন? ইফাত বলল, নথি নিয়ে যাইব আমারে। সারা বলল, তাহলে আমারও যেতে হবে। ইফাত বলল, না, তুই অনেক করছস, এবার তোর থামতে হইব। এখানে নথি আমারে নিয়ে যাইব। খালেদ চাচা, আপনার মধ্যে যদি একটু মানুষত্ব বাকি থাকে তাহলে একটা উপকার করবেন? খালেদ মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব। বলো কি করতে হবে? ইফাত বলল, সারা এখানে জ্ঞান হারাইব, আপনি দয়া করে সারারে তার বাসায় পৌঁছাই দিবেন। সারা বলল, কেন কেন? আমি জ্ঞান হারাবো কেন? আমার কি হয়েছে? ইফাত বলল, আরে চাঙ্কি পান্ডে, নথি তোর মধ্যে থেকে বাইর হয়ে গেলে তুই জ্ঞান হারাই ফেলবি। সারা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তার মানে কি সত্যি আমাদের পথ চলে এখানে শেষ হবে ভাইয়া? আমাদেরকে আর দেখা হবে না? ইফাত বলল, দেখা হবে না কেন? আগলি, আমি তোফারি নিয়ে ফিরে আমু, তারপর তোকে বাসায় বেড়াতে যাবো। সারা কান্নার হাসি মাখানো চেহারায় দ্রুত হেঁটে এসে ইফাদের জড়িয়ে ধরল। ইফাত এক মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে গেল, নিজেকে সামলে নিয়ে হাসি দিয়ে বলল, এটা কি হইল? সারা বলল, বড় ভাইকে এভাবে জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল। আপনার এখন আমার পরিবারের মতোই, কথা দেন ঠিক মতো ফিরে আসবেন? ইফাত বলল, আচ্ছা, কথা দিলাম, ফিরে আমু। সারা বলল, নিজের খেয়াল রাখবেন, আর তোফার যেন কিছু না হয়, তাকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। এবার যান তাহলে, উপরওয়ালার নাম নিয়ে। ইফাত বলল, আমারে এমনে ধইরা রাখলে আমি কেমনে যাবো আমি? সারা তাড়াতাড়ি ইফাতকে ছেড়ে দিয়ে বলল, নেন, ছেড়ে দিলাম, এবার যান। ইফাত হাসল আর বলল, নথি চলো, তাহলে যাওয়া যাক। দেখা গেল সারা হঠাৎ জ্ঞান হারিয়ে ধাপ করে পড়ে গেল। ইফাত তার কাঁধে একটা হাত স্পর্শ পেল, ঠান্ডা একটা হাত। তারপর আর কিছু মনে নেই। দৃশ্য পরিবর্তন। পূর্বে এবং রাজকুমারী হেনরি মিলে রাজপ্রাসাদে আক্রমণ করেছে। প্রধান ফটক থেকে শুরু করে রাজা সার্বিয়ার সৈন্যদের লাশের মিছিল ছড়িয়ে ছিটে পড়ে আছে এদিক সেদিক। রাজকুমার হেনরি তার সৈন্যদের বলল, পুরো রাজপ্রাসাদের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে। যারা প্রাণ ভিক্ষা চায় তাদেরকে নিরাপত্তা দাও, আর যারা লড়তে চায় তাদের শেষ করে দাও। রাজকুমার হেনরির আদেশ মোতাবেক সৈন্যরা ছড়িয়ে পড়ল পুরো রাজপ্রাসাদে। এদিকে দেখা গেল রাজা সার্বিয়া তার সিংহাসনে খুব শান্তভাবে বসেছিল। তার চেহারায় কোনো অস্থিরতা নেই, ভয় নেই, মনে হচ্ছে সে এটাই চেয়েছিল। এক এক করে সবাইকে শেষ করে উর্বা এবং রাজকুমার হেনরি প্রবেশ করল রাজ দরবারে, যেখানে রাজা সার্বিয়া বসে আছে। উর্বা চিৎকার করে বলল, রাজা সার্বিয়া, আমাকেই তো খুঁজছিলে তাই না? দেখো, আমি আজ তোমার সামনে। রাজা সার্বিয়া এখনও চুপচাপ বসে আছে, এমনকি চোখের পলকও ঝাপটাচ্ছে না। উর্বা এটা দেখে একটু অবাক হলো। উর্বার মনে খটকা লাগলো, কিছুর একটা গড়বড় আছে এখানে। রাজা সার্বিয়া এত কিছুর পরও শান্তভাবে বসে আছে কিভাবে? উর্বা কিছু বলার আগে রাজকুমার হেনরি এগিয়ে যেতে লাগলো রাজা সার্বিয়ার দিকে তলোয়ার তাক করে। উর্বা তাকিয়ে আছে অবাক চোখে। রাজকুমার হেনরি সার্বিয়ার কাছাকাছি গিয়ে সুন্দর করে এসে বলল, কি ভাই, বলেছিলাম না উর্বাকে তোমার সামনে এনে হাজির করব, দেখো নিয়ে এসেছি। রাজা সার্বিয়া এবার ধীরে ধীরে হাসতে লাগলো। হাসতে হাসতে সিংহাসন থেকে উঠে রাজকুমার হেনরিকে জড়িয়ে ধরে বলল, আমার ভাই করিয়ে দেখিয়েছে, আমি জানতাম তুই এটা পারবি। উর্বা অবাক হয়ে বলল, তাহলে এটা তোদের চাল ছিল আমাকে এখানে নিয়ে আসার? দেখা গেল রাজকুমার হেনরি এবং তার সৈন্যরা যেসব সৈন্যকে মেরেছিল তারা আবার উঠে দাঁড়াচ্ছে এক এক করে। উর্বা ক্রোধে গড়গড় শব্দ করে বলল, ভুল করেছিস আমাকে ধোকা দিয়ে। হিম্মত থাকলে আমাকে রুখে দেখা এখন। এই বলে উর্বা রাজা সার্বিয়া এবং রাজকুমার হেনরির দিকে তেড়ে যেতে লাগলে হেনরি বলে উঠল, তোমাকে থামানোর জন্য হিম্মতের কি দরকার উর্বা? আমাদের কাছে টেক্কা আছে তো, তাই না ভাইজান? রাজা সার্বিয়া একটু হেসে বলল, ও হ্যাঁ, দাঁড়াও, তোমাকে থামাচ্ছি। এই বলে হাত উঁচু করে কয়েকজন সৈন্য মিলে তোফাকে ধরে নিয়ে আসলো। তোফার হাত বাঁধা। উর্বাকে দেখেই তোফা অশ্রুসিক্ত নয়নে ডাক দিল, মা। উর্বার হাত থেকে তরবারি পড়ে গেল। চোখ বড় করে অবাক হয়ে বলল, তোফা, এটা কি তুমি, মা আমার? তোফা বলল, হ্যাঁ মা, এটা আমি। ওরা আমাকে আটকে রেখেছে কাল থেকে। তুমি চলে যাও মা, তোমাকে মেরে ফেলবে। উর্বা রাজা সার্বিয়ার দিকে অগ্নিশর্মা চোখে তাকে বলল, আমার মেয়েকে যেতে দাও। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমার এই প্রাসাদ তোমার মাথার উপর গুড়িয়ে দিব আমি। রাজা সার্বিয়া বলল, আমি জানি সেটা, আর এই জন্যই তোমার মেয়েকে এখনো বাঁচিয়ে রেখেছে। ছেড়ে দিব, সবাইকে ছেড়ে দিব। তার আগে তোমার মেয়েকে বলতে বলো রাজকুমার হানজালার মৃতদেহ কোথায় কবর দেওয়া হয়েছে। তোফা বলল, আমি জানি না, জানলে আমি অবশ্যই বলে দিতাম। উর্বা বলল, না তোফা, জানলেও বলবি না। সে চেষ্টা করছে একটা মৃত শরীরকে শয়তানি শক্তি দ্বারা জীবিত করতে। এটা আমরা কখনো হতে দিব না। রাজা সার্বিয়া তার সৈন্যদের ইশারা করল, একসাথে কয়েকজন সৈন্য সেই শক্তি কমিয়ে ফেলার শিকল ছুঁড়ে মারল উর্বার দিকে। উর্বা বন্দী হয়ে গেল, হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল আর রাজকুমার হেনরির দিকে লাল চোখে তাকালো। উর্বার এক দৃষ্টিতে রাজকুমার হেনরির কলিজা কেঁপে উঠল।
তোফা মা বলে কান্না করতে লাগলো। তখনই রাজকুমার হেনরি বলে উঠল, এসব পরে হবে ভাইজান, আগে আমার পুরস্কার দাও। রাজা সার্বিয়া বলল, এত তাড়াহুড়া কেন ভাই? উর্বাকে ধরে আনার বিনিময়ে তোমাকে অবশ্যই রাজ দরবারের সবচেয়ে বড় পদ উজির আজম করা হবে। খুব তাড়াতাড়ি হবে সেটা, ধৈর্য ধরো ভাই। রাজকুমার হেনরি ধীরে ধীরে হেঁটে গিয়ে সিংহাসনে বসে পড়ল আর হাত বুলিয়ে সিংহাসন পর্যবেক্ষণ করতে লাগলো। রাজা সার্বিয়া অবাক এবং রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি ধরনের বেয়াদবি হেনরি? এখন ওঠো সিংহাসন থেকে। রাজকুমার হেনরি বলল, ভাইজান, আমি আমার সিদ্ধান্ত পাল্টে নিয়েছি। আমার যোগ্যতা অনুযায়ী আমি উজির আজম না, রাজা হওয়ার যোগ্য। এই সিংহাসন আমার চাই ভাইজান। রাজা সার্বিয়া খুব শান্ত গলায় বলল, তুমি কি জানো কি বলছো? তুমি ভেবেচিন্তে বলছো? রাজকুমার হেনরি বলল, আমার শরীরে রক্ত বইছে, আমি অযথা কথা বলি না ভাইজান। সিদ্ধান্ত নেওয়া শেষ, এবার আমার রাজা হওয়ার পালা। রাজা সার্বিয়ার আগে গজগজ করতে করতে সৈন্যদের বলল, বন্দি করো এই গাদ্দারকে, নিক্ষেপ করো অন্ধকার কারাগারে। উর্বা হাসতে হাসতে বলল, রাজা সার্বিয়া, তোমার সাথে এখন একটা কথাই চাই। আমার কুকুর আমাকেই কয় ভাও। রাজা সার্বিয়া বলল, সবাই তার প্রাপ্য বুঝে পাবে উর্বা, এখন শুধু জুলফিকারকে ধরা বাকি। তাদের খুঁজে পেলেই রাজকুমার হানজালার মৃতদেহ খুঁজে পাওয়া যাবে। উর্বা বলল, আচ্ছা এই কথা, তাহলে তো অবশ্যই জুলফিকারকে সামনে আনা দরকার। এই বলে উর্বা একটা অদ্ভুত এবং ভিন্ন সুরের হুইসেল বাজাতে লাগলো। রাজা সার্বিয়া অবাক হয়ে বলল, এটা কি করছে সে? রাজকুমার হেনরিকে সৈন্যরা ধরে রেখেছে। আমরা দেখতে পাই হঠাৎ তোফার চোখগুলো সাদা হয়ে গিয়েছে। মনিবিহীন চোখগুলো নিয়ে ওপরের দিকে তাকিয়ে রইল। তোফার পুরো শরীর কাঁপতে লাগলো। হাত আর ঘাড়ের রগগুলো ফুলে উঠল, মুখ দিয়ে গঙ্গানির মতো শব্দ করতে লাগলো। হঠাৎ তোফার শরীর থেকে অদ্ভুত এক ধোঁয়া বের হয়ে এলো। তোফা স্বাভাবিক হয়ে গেল। ধোঁয়াটা সোজা উর্বার কাছে এসে থেমে গেল। উর্বা হুইসেল থামিয়ে রহস্যময় একটা হাসিতে বলল, এখনই সময় দৃশ্যমান হওয়ার। ধোঁয়াটা ধীরে ধীরে একটা অবয়বে পরিণত হলো, তারপর পরিণত হলো একটা জলজান্ত শরীরে। রাজা সার্বিয়া অবাক হয়ে বলে উঠল, জুলফিকার, ইফাত এবং নথি আল হিলান জিন গোষ্ঠীতে চলে এসেছে। কিন্তু দেখা গেল সবাই কেমন অস্থির হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, সবার চেহারায় ভয় আর অস্থিরতা। ইফাত জিজ্ঞাসা করলো, নথি, কি হইতেছে এখানে? আমরা কি সঠিক জায়গায় আসছি? নথি আশেপাশে তাকিয়ে বলল, জায়গা তো ঠিকই আছে, কিন্তু বুঝতে পারছি না কি হয়েছে। সবাই এমন করছে কেন? আজকে সীমান্তেও কোনো সৈন্যদল দেখলাম না। তখনই একজন এসে ইফাদের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ইফাত তাকে ধরে উঠিয়ে বলল, কি হয়েছে? আপনারা এভাবে ছোটাছুটি করছেন কেন? সে বলল, জানো না, রাজকুমার হেনরির প্রাসাদে আক্রমণ করেছে। খুব তাড়াতাড়ি এই লড়াই পুরো রাজ্যে ছড়িয়ে পড়বে। আমার পরিবারের কাছে যেতে হবে এখন। এই বলে সে তাড়াহুড়া করে চলে গেল। নথি বলল, রাজকুমার হেনরি যেহেতু আক্রমণ করেছে, তার মানে এর সাথে উর্বাও আছে। উর্বাকে ছাড়া সে কখনো এই সাহস করবে না। ইফাত বলল, উর্বা মানে তোফার মা? নথি বলল, হ্যাঁ, উর্বা একজন এই রাজ্যে। ইফাত বলল, তাহলে এখনই আমাকে প্রাসাদে যাইতে হইব। রাজা সার্বিয়া যদি পরাজিত হয় তবে আমাকে আর কোনো ডর নাই। নথি বলল, ভুল, আমাদের আগে যেতে হবে সেই কারাগারে যেখানে রূপকে আটকে রাখা হয়েছে। রাজা সার্বিয়া যদি পরাজিত হয় তাহলে তার সৈন্যরা সকল বন্দীকে হত্যা করে নিজেরাও আত্মহত্যা করবে। এটা পূর্ব নির্ধারিত। ইফাত বলল, তাহলে যাওয়া যাক। নথি বলল, কিন্তু আমরা দুজন কিভাবে এত রাক্ষসের সৈন্যদের সাথে লড়াই করে কারাগার থেকে রূপকে বের করে আনবো? ইফাত রহস্যময় এক হাসিতে বলল, কি বলেছে আমরা দুজন? দৃশ্য পরিবর্তন। এদিকে দেখা গেল জুলফিকারকে দেখে রাজা সার্বিয়া ক্রোধে ফেটে পড়ল। রাজা সার্বিয়া তার সিংহাসনে গিয়ে বসে বলল, তোকে কোথাও না কোথাও খুঁজেছি জুলফিকার। আমার ছেলেকে হত্যা করে তার লাশ গায়েব করে চোখের আড়াল হয়ে গেলি, শেষ পর্যন্ত বের হইলি নিজের মেয়ের মধ্যে থেকে। দারুণ পরিকল্পনা ছিল, মানতে হবে, কিন্তু এখন সবাই মরবি। জুলফিকার হাসতে হাসতে বলল, আপনি আমাকে মারতে পারবেন না রাজামশাই। আমাকে মেরে ফেললে রাজকুমার হানজালার মৃতদেহকে খুঁজে দিবে। রাজা সার্বিয়া কর্কশ গলায় বলল, তাহলে বল, আমার ছেলের মৃতদেহ কোথায়? জুলফিকার হাই তুলে বলল, আজকে বলতে ইচ্ছে করছে না, অনেকদিন পর খোলা বাতাসে শ্বাস নিচ্ছি, মুহূর্তটা উপভোগ করতে দিন। তোফা বলল, বাবা, আমাকে নিয়ে কিছু বলো। জুলফিকার সুন্দর করে হেসে বলল, ও হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে না বললেই নয়। আমাকে এমনভাবে লুকিয়ে রেখেছিলে যে একটা পোকা মাকড়ও টের পাইনি। মাঝে মাঝে সে নিজেই ভুলে যেত আমি তার মধ্যে আছি। আমার বের হওয়ার মাধ্যম ছিল একটা হুইসেল, এটা একটু আগে উর্বা বাজিয়েছিল। তোফাও জানতো এই হুইসেলটা বাজালে আমি বের হব, কিন্তু এত বিপদে পড়েও হুইসেলটা বাজায়নিও আমার ভালোর কথা চিন্তা করে। ধন্যবাদ আমার প্রিয় কন্যা। তোফা মাথা ঝুঁকিয়ে বলল, আমার দায়িত্ব পালন করেছি আমি।
রাজা সার্বিয়া রেগে সিংহাসন থেকে উঠে বলল, অনেক হয়েছে তোদের পারিবারিক নাটক, এবার কাজের কথা আসা যাক। আমি কথা দিলাম রাজকুমার হানজালার মৃতদেহের খোঁজ দিলে সবাইকে ছেড়ে দিব। জুলফিকার বলল, শুনে ভালো লাগলো, কিন্তু আমি তো জানি না সেটা কোথায় আছে। রাজা সার্বিয়া চোখ রাঙিয়ে বলল, তুই মিথ্যা কেন বলছিস? উর্বা বলল, তুমি কি সত্যি জানো না? জুলফিকার বলল, সত্যি আমি জানি না। রাজকুমার হানজালার মৃতদেহ কোথায় আছে সেটা একমাত্র আমজাদ মুন্সি জানত, এখন সেও তো নেই। রাজা সার্বিয়া বলল, এটা হতে পারে না। আমজাদ মুন্সি নিশ্চয়ই কাউকে না কাউকে জানিয়ে গিয়েছে সে এই ভুল করতে পারে না, আর যদি এই ভুল সে করেই থাকে তাহলে এর জন্য চরম মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে। তোফা বলল, আরে এটা আপনি কোথা থেকে শিখলেন? এটা তো পৃথিবীর ট্রেন্ডিং ডায়লগ। রাজা সার্বিয়া বলল, পৃথিবী থেকে অনেক কিছুই আমার কানে আসে পিচ্ছি, এখন মূল কথা হলো আমজাদ মুন্সি মরার সময় তার সাথে কে ছিল? জুলফিকার বলল, তার ছেলে ইফাদ। রাজা সার্বিয়া বলল, তাহলে ইফাদকে বলে গিয়েছে সে? আমি নিশ্চিত। প্রহরীরা, সবাইকে কারাগারে নিক্ষেপ করো, আর যত সৈন্য লাগে লাগাও, পৃথিবীতে পাঠাও। আমজাদ মুন্সির ছেলে ইফাদকে আমার চাই। পেছন থেকে রাজকুমার হেনরি এতক্ষণ সবকিছু চুপচাপ শুনছিল। হঠাৎ তাকে ধরে রাখা সৈন্যদের ছিটকে মেরে ফেলে দিয়ে রাজা সার্বিয়াকে লাথি দিয়ে উল্টে ফেলে দিয়ে বলল, আল হিলানের বর্তমান রাজা আমি। কাকে বন্দি করতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে সেটার ফয়সালা রাজা হেনরি করবে। রাজা সার্বিয়া আগুনের মতো জ্বলে উঠে কটমট করে বলল, তোকেও চরম মূল্য দিতে হবে হেনরি। হেনরি উর্বার দিকে একটা তরবারি ছুঁড়ে মারল। উর্বা এক লাফে উঠে সেটা ধরে ফেলল। হেনরি বলল, উর্বা, সময় হয়েছে যুদ্ধ করার। রাজা সার্বিয়া তার সৈন্যদের হুকুম দিল সবাইকে মেরে ফেলার, কারোর উপর দয়া দেখাবে না। সৈন্যরা আক্রমণ শুরু করলো। উর্বা জুলফিকারকে উদ্দেশ্য করে তরবারি এগিয়ে দিয়ে বলল, এটা তুমি নাও। জুলফিকার তরবারিটা নিয়ে বলল, তুমি কি দিয়ে লড়াই করবে? তখনই এক সৈন্য পেছন থেকে উর্বাকে আঘাত করতে নিলে উর্বা একটু নিচু হয়ে ওই সৈন্যকে উপরে উঠিয়ে একটা আছাড় মেরে তার তরবারিটা নিয়ে নিল আর বলল, ওদের কাছে যা আছে সেগুলি হবে আমার। আবার এক সৈন্য আক্রমণ করলো জুলফিকারের ওপর। জুলফিকার উর্বার দিকে তাকিয়ে পেছনে তরবারি চালিয়ে ওই সৈন্যকে দুই টুকরো করে ফেলল আর একটু হেসে বলল, এখনো আগের মতোই আছে। উর্বা একটু হেসে বলল, তুমিও তো বদলাওনি, তরবারি ধার আগের মতোই আছে। এদিকে তোফা তরবারি ছাড়াই হাত আর পা দিয়ে রাজা সার্বিয়ার সৈন্যদের ব্রামধোলাই করতে লাগলো। এক হাতে ধরে দেয়াল ভেঙে ওপাশে ফেলে দিচ্ছে, শরীর থেকে মাথা টান দিয়ে আলাদা করে ফেলছে। এটা দেখে উর্বা বলল, দেখো তোমার মেয়ে কি করছে, ব্যাট ছাড়াই প্রতি বলে ছক্কা মারছে, মনে হচ্ছে দলকে সে একাই জিতিয়ে নিয়ে আসবে। জুলফিকার তোফাকে ডাক দিয়ে বলল, মামুনি, সব বলে কি ফ্রি হিট পাকাচ্ছ নাকি? তোফা একজনের চোয়ালে হাত ঢুকে দুই দিকে টান দিয়ে মুখ ছিঁড়ে ফেলে বলল, টেস্ট খেলার বয়স তোমাদের, আমি এখন টি-20 মোডে আছি, বিরক্ত করো না। রাজকুমার হেনরির সাথে কয়েকটা কেটে টুকরো করে বলল, তোমরা কি শুধু কথাই বলবে উর্বা, মাঠে নামছো না কেন? উর্বা বলল, মাঠে যখন সিংহ থাকে না তখন গরু ছাগলরা নিজেদের রাজা ভাবতে শুরু করে, এবার দেখবে আসল রাজা কে। জুলফিকার আর উর্বা একসাথে স্লো মোশনে রাজা সার্বিয়ার সৈন্যদের কুচু কাটা করতে লাগলো। রক্তের ছেটা দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়ল। সবকিছুর মাঝে রাজা সার্বিয়া চুপচাপ শান্তভাবে বসে আছে তার সিংহাসনে। এবারও তার চেহারায় বিন্দুমাত্র ভয় বা চিন্তার ছাপ নেই। চোখগুলো আগুনের মতো লাল করে সবকিছু দেখে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন। ইফাত এবং নথি পৌঁছে গিয়েছে কারাগারে। অদ্ভুত বিষয় হলো কারাগারে কোনো রক্ষী নেই আজ। ভয়ানক প্রশিক্ষণ প্রাপ্ত রাক্ষসগুলো কোথায়? নথি বলল, সীমান্তেও কোনো সৈন্য দেখলাম না আজ। এখন কারাগারেও কোনো রক্ষী নেই। কি হচ্ছে বলো তো ইফাত? ইফাত বলল, রাজা সার্বিয়া সবাইরে প্রাসাদে ডাইক্কা নিছে নিশ্চয়ই। সে জানতো রাজকুমার হেনরি আক্রমণ করবে, তার মানে উর্বা এবং রাজকুমার হেনরি ফাঁদে পড়তে চাইতেছে। নথি বলল, সাথে তোফাও, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে প্রাসাদে, তার আগে রূপকেও নিয়ে যাও। ইফাত এবং নথি কারাগারের সব লোহার দরজা পিটিয়ে পিটিয়ে ডাকছে রূপের নাম ধরে। দরজার পেছন থেকে ভেসে আসছে ভয়ানক সব কণ্ঠ আর চিৎকার। কেউ কেউ কাকুতি মিনতি করে বলছে দরজা খুলে দিতে। ইফাত কি যেন মনে করে টাস করে একটা তালা ভেঙে ফেলল আর দরজা খুলে দিল। নথি নিষেধ করতেও পারল না। তার আগেই ভেতর থেকে একটা ভয়ানক পিশাচ এক লাফে ইফাদের উপর ঝাঁপিয়ে পড়ল। নথি দৌড়ে এসে পিশাচটাকে ধরে ছুঁড়ে ফেলে দিল। ইফাদ উঠে বলল, এটা কি ছিল? নথি বলল, এটা মায়াবী পিশাচ। তারা বিভ্রান্ত করে তাদের মায়াভরা কণ্ঠ দিয়ে, আমার কথা শোনার আগেই তুমি দরজা কেন খুললে? আর তালা ভাঙল কিভাবে? এটা অনেক শক্তিশালী ছিল তালাটা। ইফাত বলল, আগে আমার মায়াবী পিশাচটাকে সামলাইতে হইব, ওই দেখো আবার আসতেছে। নথি তাকায় দেখল পিশাচটা আবার তেড়ে আসছে। নথির সামনে দাঁড়িয়ে বলল, এটাকে নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের তারা আছে ইফাত। এই বলে পিশাচটা যখন সামনে আসলো, নথি প্রথমে একটা ঘুষি দিল, তারপর পিশাচের দুই পা ধরে দুই দিকে ছিঁড়ে ফেলল।
ইফাত মুখে হাত দিয়ে বলল, আমি তোমার এই শান্তশিষ্ট জিন ভাবছিলাম, কিন্তু তুমি তো ডিপজলের লেডি ভার্সন নিকলা। নথি একটু হেসে বলল, ফাও কথা রেখে কাজে লেগে পড়ো। এরপর নথি আর ইফাত মিলে আবার দরজায় বাড়ি মেরে রূপকে ডাকতে লাগলো। এক পর্যায়ে এভাবে সর্বশেষ দরজার সামনে চলে আসলো। ইফাত এবার আস্তে টোকা দিয়ে ডাক দিল, রূপ। ভিতর থেকে মৃদু আওয়াজে ভেসে আসলো কে। ইফাত আর নথি একে উপরের দিকে তাকিয়ে একটা হাসি দিল। দৃশ্য পরিবর্তন। রাজপ্রাসাদে তুমুল লড়াই শেষে রাজা সার্বিয়ার সকল সৈন্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এদিক সেদিক। উরবা, জুলফিকার, তোফা এবং রাজকুমার হেনরি পাশাপাশি দাঁড়িয়ে আছে। রাজা সার্বিয়া এখনও নীরবভাবে বসে আছে সিংহাসনে। উরবা বিড়বিড় করে বলল, সে এত শান্তভাবে বসে আছে কেন? এটা ভালো লক্ষণ না। তার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। রাজকুমার হেনরি বলল, আর কি পরিকল্পনা থাকতে পারে? তার সকল সৈন্য তো ভগার পার, অবশিষ্ট কিছুই নেই। জুলফিকার বলল, না রাজকুমার হেনরি, সে শান্ত হয়ে বসে থাকার মতো কেউ না, তার মনে কিছু একটা চলছে। তো উচ্চস্বরে রাজা সার্বিয়াকে বলল, জানি বড়দের মাঝে কথা বলা বেয়াদবি, কিন্তু না বলেও পারছি না। আপনার প্রাসাদের দেয়ালে রক্তে রঞ্জিত, আপনার সৈন্যদের টুকরো শরীর ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। আপনার সিংহাসনও খুব তাড়াতাড়ি দখল হবে। এই অবস্থায় আপনি শান্ত হয়ে বসে থাকার দুইটা কারণ থাকতে পারে। এক হলো আপনার দ্বিতীয় কোনো পরিকল্পনা রয়েছে, আর দুই হলো আপনার হয়তো এসব কিছু দেখে টয়লেটে চাপ দিয়েছে, তাই খিচ্ছি মেরে বসে আছেন। জুলফিকার হাসতে হাসতে বলল, গুড ওয়ান মাই চ্যাম্প, গুড ওয়ান। উরবা ঘাড় কাত করে বলল, রাজা সার্বিয়া, তুমি কি নিজে আসবে আমাদের কাছে, নাকি আমরা এসে তোমাকে টেনে হিঁচড়ে নামাবো সিংহাসন থেকে? রাজা সার্বিয়ার আচরণে কোনো পরিবর্তন আসলো না। সে আগের মতোই বসে আছে চুপচাপ। তোফা বলল, হ্যাং হয়ে গিয়েছে, নিশ্চয় কোনো সুইচ চাপ দিয়ে চালু করতে হবে তাকে। রাজকুমার হেনরি ডাক দিল, ভাইজান বসতে কোনো লাভ নেই, তোমার সময় ফুরিয়ে এসেছে। এবার রাজা সার্বিয়া হালকা কাশি দিয়ে হাত উঁচু করে মোড়ামুড়ি দিল। তারপর হাই তুলে বলল, দেখলাম, শুনলাম আর ভুলে গেলাম। এবার আমার আঘাত করার পালা। তৈরি তো সবাই? এটা বলার সাথে সাথে চারিদিক থেকে সহস্র অদৃশ্য সৈন্য দৃশ্যমান হতে লাগলো। ভয়ানক রাক্ষস আর পিশাচ, তাদের হাতে ভয়ানক সব হাতিয়ার, দেখতে কুৎসিত। রাজকুমার হেনরি বলে উঠল, এরা তো সীমান্ত আর কারাগারি রক্ষী, তার মানে এটা একটা ফাঁদ ছিল। কেউ কিছু বুঝোটার আগেই তারা একসাথে চারিদিক থেকে শিকল ছুঁড়ে মারল, একসাথে সবাইকে বন্দি করে ফেলল। মুহূর্তের মাঝে সবকিছু পাল্টে গেল। শিকলের বাঁধনে সবাই তাদের শক্তি হারালো। এবার রাজা সার্বিয়া আস্তে করে সিংহাসন থেকে উঠল। স্লো মোশনে হাঁটতে হাঁটতে এসে সামনে দাঁড়ালো আর অট্টহাসিতে বলল, কি ভেবেছিলে আমি পরিকল্পনা না সাজিয়েই তোমাদের প্রাসাদে প্রবেশ করতে দিয়েছি? রাজকুমার হেনরি থুতনি চেপে ধরে বলল, আমার বোকা ভাইটা রাজা হতে চেয়েছিল, এখন বাকি জীবন কাটাতে হবে অন্ধকার কারাগারে। আমি বাতাসে রাজা হয়ে যাইনি, ওই সিংহাসন আমার প্রাপ্য, আর আমি এই রাজ্যের রাজা। উরবা বলল, আমাদের গালিব স্যার বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই, পরাজয় কাঁচা ঘুম ঘুমায়, যে কোনো সময় জেগে যেতে পারে। রাজা সার্বিয়া কটমট করে উরবার দিকে তাকে বলল, আমার এই বিজয়কে রুখে দিবে কে? কেউ কে আছে যে আমার কবল থেকে তাদের রক্ষা করবে? কে আছে বল আমাকে? তখনই হঠাৎ রাজপ্রাসাদের প্রধান ফটক থেকে আওয়াজ এলো, আমার ভুলা গেল নাকি মামা? সবাই একসাথে তাকালো সেদিকে। তোফার মুখে হাসি ফুটল। রাজা সার্বিয়া বলল, লাল্লানটা আবার কে? তোফা বলে উঠল, ইফাদ, নথি। দেখা গেল ইফাদ এবং নথি চলে এসেছে। পেছনে আর একজনকে দেখা যাচ্ছে। ইফাদ বলল, রূপ, নথি, তোমরা আমার পেছনে থাকবা, আকবারে কোনো কথা কইতে যাইবা না। দুজনে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। এবার তিনজন একসাথে স্লো মোশনে এগিয়ে আসতে লাগলো ত্রিভুজ আকৃতিতে। ইফাদ এসে তোফার দিকে তাকে একটু মুচকে হাসলো। জুলফিকার বলল, উরবা, এটা আমজাদ মুন্সির ছেলে ইফাদ। উরবা বলল, বুঝতে পারছি, কিন্তু তুমি এখানে কিভাবে এলে আর কেন এলে? ইফাদ বলল, আপনি নিশ্চয়ই তোফার মা উরবা, অনেক শুনেছি আপনার কথা। আপনি কোনো মানুষ থেকে কেমনে জিন হইছেন, কেন পৃথিবী স্যার এই রাজ্যে চলে আসছেন, কি কি হারাইছেন, জীবন হকগোল কিছু আমি জানি। উরবা বলল, কে বলেছে তোমাকে এসব? নিশ্চয়ই তোফা। ইফাদ তোফার দিকে তাকে একটু হেসে বলল, তোফা কেমনে কইব? ও তো নিজেই জানতো না যে আমি ওর আসল পরিচয় এই ছোট্ট কাল থেকে জানি। এগুলো আমার বাবার মুখে শুনছিলাম। বাবা যখন জুলফিকার চাচার কথা কইতো তখন থেকে জানি। রাজা সার্বিয়া বলে, এক কাজ করো, তোরাই কথা বল নিজেদের মাঝে, আর আমি একজন রাজা, আমাকে কথা বলার সুযোগ দে। ইফাদ বলল, আপনি বলবেন নাকি শুনুন সেটা আগে ডিসাইড করুন রাজা সার্বিয়া। রাজা সার্বিয়া অবাক হয়ে বলল, আরে তোর কথা বলার ধরন বদলে গেল কেন? আর তুই যদি আমজাদ মুন্সির ছেলে হস তাহলে বল, আমার রাজকুমার হানজালার মৃতদেহ কোথায় কবর দিয়েছে তোর বাবা? তোকে নিশ্চয়ই বলে গেছে মরার আগে। ইফাদ বলল, আপনি আমার বাবাকে মেরেছেন, আপনাকে আমি কেন বলবো কিছু?
রাজা সার্বিয়া তার সৈন্যদের চোখ দিয়ে ইশারা করতেই কয়েকজন এসে সবার গলায় তরবারি ধরল। রাজা সার্বিয়া বলল, তোকে বলতে হবে, কারণ যদি না বলিস তাহলে তোর চোখের সামনে এদের সবার গর্দান আলাদা করে ফেলবো। হঠাৎ পেছন থেকে রূপ বলে উঠল, না, এদেরকে মারবেন না, কারণ রাজকুমার হানজালার মৃত্যুর জন্য জুলফিকার বা আমজাদ মুন্সি কেউ দায়ী না। তাকে মেরেছে সেই বৃদ্ধ কবিরাজ যে আমার উপর হানজালাকে চালান করেছিল। রাজা সার্বিয়া সহ সবাই অবাক হয়ে গেল। জুলফিকার বলে উঠল, মানে এটা কি বলছো তুমি? হানজালা তাহলে আমার মন্ত্রের জন্য মারা যায়নি সেদিন? রাজা সার্বিয়া কর্কশ গলায় বলে উঠল, আমাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করবি না। তুই কে? আচ্ছা, তুই তাহলে সেই মেয়ে যাকে বশ করার জন্য হানজালার মৃত্যু হয়েছিল সেদিন? রূপ বলল, আমাকে বিশ্বাস করুন রাজা সার্বিয়া, আপনি যদি আমাকে কারাগারে বন্দি না করে রেখে একবার আমার কথা শুনতেন তাহলে এতদিন আপনার ভুলও ভেঙে যেত, আর জুলফিকার, উর্বা আর তোফারও পালিয়ে বেড়াতে হতো না। রাজা সার্বিয়া গিয়ে সে রূপের গলা চেপে ধরে বলল, তোর এই কথার ভিত্তি কি? রূপ কোকড়াতে কোকড়াতে বলল, রাজকুমার হানজালাকে পাঠানো হয়েছিল আমাকে মেরে ফেলার জন্য, কিন্তু হানজালা আমাকে মারতে চায়নি, কারণ সে আমাকে ভালোবেসে ফেলেছিল, আর আমিও তাকে। আমি তার সাথে রাজ্যে চলে আসার জন্য রাজি হয়ে গিয়েছিলাম। খুব শীঘ্রই আমরা চলে আসার জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু তার আগে আমজাদ মুন্সি আর জুলফিকার চলে আসে আমাদেরকে আলাদা করার জন্য। তারা যখন তাদের মন্ত্র উচ্চারণ করছিল তখন হানজালা আমাকে বলছিল তার অনেক কষ্ট হচ্ছে। আমি তাকে বের হয়ে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু খেজুর পাতার ত্রিভুজের জন্য সে বের হতে পারছিল না। হঠাৎ হানজালা আমাকে জানালো তাকে মেরে ফেলার চেষ্টা চলছে, তবে আমজাদ মুন্সি বা জুলফিকার না, সে বৃদ্ধ কবিরাজ এটা করছে। তার দম বন্ধ হয়ে আসছে। আমার মাঝে এই দাপড়াতে দাপড়াতে সেদিন হানজালার মৃত্যু হয় সেই বৃদ্ধ কবিরাজের মন্ত্রের প্রভাবে। এই বলে রূপ কান্নায় ভেঙে পড়ে। রাজা সার্বিয়া আস্তে আস্তে রূপকে ছেড়ে দেয়, তারপর কাঁপা কাঁপা পায়ে হাঁটতে হাঁটতে গিয়ে সিংহাসনে বসে পড়ল। তারপর বলল, আমার ছেলে অনেক কষ্ট পেয়ে জীবন ত্যাগ করেছে, যে তাকে মেরেছে সে তার প্রাপ্য পাবেই, তার সাথে এখানে সবাই মরতে হবে, সবাই দায়ী আমার ছেলের মৃত্যুর জন্য। ইফাত বিরক্ত হয়ে বলে উঠল, এটা রাজা আপনি, এটা কোনো বিচার হইল মিয়া যে আপনার ছেলেরে মারতে তারে মারেন? আমাকে কেন মারবেন হুদাউদি? রাজা সার্বিয়া ঝাঁচালো কণ্ঠে বলল, যদি সবাইকে বাঁচাতে চাস তাহলে বল আমার ছেলের মৃতদেহ কোথায়? উর্বা বলল, না ইফাত, তুমি বলবে না জানলেও। জুলফিকার বলল, ইফাত বলবে না তুমি, সে এটা জানার পরও আমাদের মেরে ফেলবে, তাকে বিশ্বাস করো না। ইফাত রাজা সার্বিয়ার দিকে এগিয়ে গিয়ে তার চোখে চোখ রেখে বলল, যে কখনো মরেইনি তার মৃতদেহ কোথা থেকে আসবে মামা? এবার উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। কারোর মুখে কোনো কথা নেই, সবার চোখ একটা কথাই বলতে যাচ্ছে, রাজকুমার হানজালা মরেনি মানে? কি বলছি ইফাত এটা? ইফাত দুই হাত দুই দিকে প্রসারিত করে এক পা দুই পা করে পিছিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আমি রাজকুমার হানজালার মৃতদেহ না, স্বয়ং তাহাকে নিয়ে এসেছি, দেখতে চাও? এই বলে চোখ বন্ধ করে পুরো সম্পূর্ণ ভিন্ন এক হুইসেল বাজাতে লাগলো ইফাত। তার শরীর কাঁপা শুরু করলো, নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। ধাপ করে চোখ খুলে তাকালো, দেখা গেল সাদা ধবধবে মণিবিহীন চোখে ইফাত রাজা সার্বিয়ার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। তারপর ইফাদের শরীর থেকে বেরিয়ে গেল কালো রঙের ধোঁয়া। কিছুক্ষণের মাঝেই ধোঁয়াটা রূপ নিল এক জলজ্যান্ত অবয়বে। রাজা সার্বিয়া অবাক এবং আনন্দের সাথে বলে উঠল, আমার হানজালা। দৃশ্য শুরু হয় অতীত থেকে। আমজাদ মুন্সি গরুর বাছুররূপী হানজালার মৃতদেহ এক পাশে রেখে বাড়ির আঙ্গিনার ফুল বাগানে মাটি খুঁড়ছে কবর দেওয়ার জন্য। তখন সময়টা মধ্যরাত, বাড়ির সবাই ঘুম। আমজাদ মুন্সি মাথায় ছোট্ট একটা টর্চ লাইট বেঁধে তার নিজের কাজ করছে গোপনে। কবরটা খোঁড়া শেষে যখন ক্লান্ত হয়ে গরুর বাছুররূপী হানজালার মৃতদেহ নামানোর জন্য তুলল, তখন অনুভব করল এটা নড়ছে হালকা। আমজাদ মুন্সি একটু ভয় পেয়ে ঠাস করে ফেলে দিল সেটা হাত থেকে। এরপর অবাক চোখে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে সে টর্চটা মাথা থেকে খুলে হাতে নিয়ে ভালো করে খেয়াল করে দেখল, সত্যি সত্যি গরুর বাছুরটা হালকা হালকা নড়াচড়া করছে। আমজাদ মুন্সি বুঝে গেল হানজালা মারা যায়নি। সাথে সাথে গরুর বাছুরের চারপাশে টর্চ লাইটের উল্কো দিয়ে একটা বৃত্ত এঁকে ফেলল এবং কিছু মন্ত্র দ্বারা সেটা বন্ধ করে দিল বিপদ এড়াতে। আমজাদ মুন্সি কাঁপা কাঁপা গলায় ডাক দিল, হানজালা, তুমি কি শুনতে পাচ্ছ? কোনো সারা শব্দ এলো না। এভাবে কয়েকবার ডাক দেওয়ার পর গরুর বাছুরটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। আমজাদ মুন্সি অবাক এবং ভয় দুটোই পাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, হানজালা নিজের রূপে ফিরে আসো। কিন্তু গরুর বাছুরটা ফেলফেল করে তাকিয়ে রইল আমজাদ মুন্সির দিকে। সে যেন তার কথা বুঝতেই পারছে না। আমজাদ মুন্সি মনে মনে বলল,
কিছু একটা গরমিল আছে। হানজালা তো শান্ত হয়ে দাঁড়িয়ে থাকার মতো জিন না। কি চলছে তার মনে? আমজাদ মুন্সি হাতে কিছু মাটির গুঁড়া নিল, তারপর কিছু একটা পরে ফু দিয়ে মাটিগুলো হানজালার দিকে ছুঁড়ে মেরে বলল, নিজের রূপে ফিরে আসো। দেখা গেল গরুর বাছুরটা মোটা কণ্ঠে ডাক দিয়ে উঠল আর বৃত্তের ভেতর থেকে বের হওয়ার জন্য লাফালাফি করতে লাগলো। এক পর্যায়ে সেটা রূপ নিল একটা মানুষ আকৃতির। তার শরীর থেকে সাদা রশ্মি বের হচ্ছে, চেহারা একদম মসৃণ। আমজাদ মুন্সি বলল, তুমি তাহলে মরনি মিস্টার হানজালা? কিন্তু হানজালা অবাক করে দিয়ে খুব শান্ত গলায় বলল, হানজালা? কি হানজালা? আমজাদ মুন্সিও বেশ অবাক হয়ে বলল, তুমি হানজালা না? সে বলল, আমি জানি না আমি এখানে কিভাবে এলাম, তুমি কে? আমার কিছু মনে নেই। আমজাদ মুন্সি বলল, তুমি বৃত্ত থেকে বের হওয়ার জন্য নাটক করছো আমার সাথে? সে বলল, নাটক? সেটা আবার কি? আমার সত্যি কিছু মনে পড়ছে না। তুমি কি বলে দিবে আমি কে? আমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমজাদ মুন্সি চিন্তায় পড়ে গেল। তাহলে কি হানজালা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে জুলফিকারের মন্ত্রের প্রভাবে? আর এই জন্যই সে এমনভাবে জ্ঞান হারিয়েছিল যে আমাকে তাকে মৃত করেছিলাম। হানজালার বৃত্তের ভেতর থেকে পা বাড়িয়ে বের হতে নিল। পরক্ষণে চিৎকার করে উঠল। দেখা গেল পা ঝলসে গিয়েছে। হানজালা বলে উঠল, তুমি আমাকে বন্দি করে রেখেছ কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমজাদ মুন্সি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করল, আমাকে তুমি চেনো? হানজালা বলল, কখনো দেখিনি তোমাকে, জানি না চিনি কিনা, আমার মনেও পড়ছে না। আমজাদ মুন্সি বলল, তোমার নাম হানজালা? আর তুমি? তখনই পেছন থেকে চোখ দোলতে দোলতে ছোট্ট ইফাত এসে ঘুম ঘুম কণ্ঠে বলল, বাবা কি করছো তুমি? কি জানি শব্দ হইতেছে ঘরে, আমার ডর লাগে। আমজাদ মুন্সি চমকে গিয়ে তাড়াতাড়ি পেছনে তাকিয়ে ইফাতকে দেখে ধমক দিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? যাও তাড়াতাড়ি ঘরে যাও, ভয় লাগলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। ইফাদের চোখ পড়ল রোশনি ছড়ানো হানজালার দিকে। হানজালা ইফাদের দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসি দিল। ইফাত চোখগুলো ঝলমলিয়ে উঠল, মুখ ফুটে উঠল আনন্দ মাখা এক হাসি। ইফাত বলল, বাবা এটা কিডা? আমজাদ মুন্সি ধমক দিতে চেয়েও থেমে গেল, কারণ আমজাদ মুন্সিরও চোখে পড়ল হানজালার হাসির দিকে। সে এক দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে হাসি দিয়ে আছে। আমজাদ মুন্সির এত বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারল এই হাসিতে কোনো মিথ্যা নেই, কোনো ধোঁকা নেই, এটা সম্পূর্ণ মসৃণ এক হাসি। ইফাত এগিয়ে গেল হানজালার দিকে, হাত বাড়িয়ে দিল তাকে ছুঁয়ে দেখার জন্য। হানজালা তার হাত বাড়িয়ে দিয়ে ইফাদের হাতে স্পর্শ করল। ইফাদের পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। ইফাত বলল, তোমার হাত এমন ঠান্ডা কেন? তুমি কি ফ্রিজের ভিত্তে আসিলা? হানজালা আমজাদ মুন্সির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ফ্রিজ কি? আমজাদ মুন্সি কিছু না বলে এক জায়গায় বসে কোন একটা বিষয় নিয়ে ভাবতে লাগলো। মনে মনে বলল, একদিন রাজা সার্বিয়া তার ছেলে হত্যার প্রতিশোধ নিতে আসবেই। জুলফিকার আর তার পরিবার তো যে কোনোভাবে বেঁচে যেতে পারে, কিন্তু আমার পরিবারের কি হবে যদি আমি মারাই যাই? অনেকক্ষণ ভাবল আমজাদ মুন্সি। দেখা গেল হানজালার ইফাত বেশ হাসি খুশি, তারা দুষ্টুমি করছে। হানজালা বৃত্তের বাইরে বের হতে পারছে না, তাই ইফাত বৃত্তের ভেতর প্রবেশ করে নিয়েছে। হানজালা তার হাতের জাদুর মাধ্যমে আগুনের ফুলকি উড়াচ্ছে ওপরে, জোনাকি পোকার বহর নিয়ে আসছে, প্রজাপতি ইফাদের কাঁধে বসাচ্ছে। এগুলো দেখে ইফাদও বেশ খুশি মনে হাসছে। আর আমজাদ মুন্সি একটা কঠিন সিদ্ধান্ত নিল, যেহেতু হানজালার অতীত মনে নেই, তাই সে রাজা সার্বিয়াকেও চিনতে পারবে না। এখন যদি তাকে রাজা সার্বিয়ার কাছে ফেরত দেই, তাহলে রাজা সার্বিয়া আরও ভয়ানক প্রতিশোধ নিবে তার ছেলের এই অবস্থা করার জন্য। এর চেয়ে ভালো হবে সবাই জানুক হানজালা মারা গিয়েছে। আমি তাকে ইফাদের মাঝে বন্দি করে দিব। এতে করে ইফাদও বেশ শক্তিশালী হবে। আমি না থাকলেও সে নিজেকে রক্ষা করতে পারবে হানজালার শক্তি দ্বারা। তখন ইফাদ এসে বলল, বাবা ও বাবা, সে আমার বন্ধু হয়ে গেছে, তারে সাইরা দাও, সে অনেক ভালো। আমজাদ মুন্সি একবার হানজালার দিকে তাকালো। দেখা গেল হানজালা অসহায়ের মতো বসে আছে বৃত্তের মাঝে। আমজাদ মুন্সি ইফাদকে পাশে বসে বলল, শোনো বাবজান, এখন যা যা তোমাকে বলবো মন দিয়ে শুনবে। যতদিন বেঁচে থাকবে এই কথাগুলো ভুলবে না। ইফাদ মাথা নাড়িয়ে বলল, আইসা বাবা কাও, আমি হুনতাছি। আমজাদ মুন্সি বলল, তুমি কি চাও তোমার এই নতুন বন্ধু সবসময় তোমার সাথে থাকুক? ইফাত খুশি বলল, হ্যাঁ বাবা, আমি তো চাই। আমজাদ মুন্সি বলল, তাহলে তাকে তোমার মাঝে জায়গা দাও। সে আজ থেকে তোমার ভেতর বসবাস করবে। তুমি তাকে আজকের পর থেকে দেখতে পাবে না, কিন্তু সবসময় অনুভব করতে পারবে। বিপদে আপদে তার শক্তি তুমি ব্যবহার করতে পারবে, তবে খুব বেশি দরকার হলেই সেটা করবে, নাহলে মানুষ তোমাকে সন্দেহ করা শুরু করবে।
কেউ যেন কখনো জানতে না পারে তোমার বন্ধু তোমার মাঝে আছে। এমনকি তোমার মাকেও বলা যাবে না। এটা তোমার জীবনের সবচেয়ে বড় গোপনীয়তা। ইফাত বলল, কি কও বাবা, আমি তারে দেখতে না পাইলে তো আমার মন খারাপ হইব। আমজাদ মুন্সি বলল, তুমি কি চাও না তোমার বন্ধু বেঁচে থাক? ইফাত বলল, এই তো চাই। আচ্ছা থাক, দেখা লাগবো না, আমার মধ্যে সে থাকলেই হইব। সে আমার বন্ধু, এখন তারে সাইরা দাও। আমজাদ মুন্সি এগিয়ে গেল হানজালার দিকে। হানজালা বাচ্চাদের মতো বলে বলে উঠল, আমি কারোর ক্ষতির কারণ হব না, বিশ্বাস করুন। আমাকে বন্দি করে রাখবেন না এখানে। আমজাদ মুন্সি হানজালাকে একটা মিথ্যা বলল, এখান থেকে তো তোমাকে ছেড়ে দেব আমি, কিন্তু তুমি কি জানো তোমাকে মারার জন্য কেউ খুঁজছে? তার নাম রাজা সার্বিয়া। হানজালা ভয় পেয়ে বলল, কেন? সে আমাকে মারতে চায় কেন? আমজাদ মুন্সি বলল, কারণ তুমি তার এক সৈন্যকে মেরে ফেলেছ ভুলবশত, আর তার তারা খেয়েই তুমি পৃথিবীতে এসে পড়েছ আমার কাছে। সে তোমাকে যেখানেই পাবে মেরে ফেলবে। হানজালা বলল, কি বলেন আপনি? সত্যি কি আমি কাউকে মেরে ফেলেছি? তাহলে এখন উপায় কি? রাজা সার্বিয়া নামের সে যদি আমাকে পেয়ে যায়? দয়া করে আপনি আমাকে বাঁচান। আমজাদ মুন্সি একটু হেসে বলল, আমার ছোট্ট ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে? হানজালা খুশি মনে বলল, অনেক পছন্দ হয়েছে, ও তো আমার বন্ধু। আমজাদ মুন্সি বলল, তাহলে তুমি এক কাজ করো, ওর মাঝেই লুকিয়ে পড়ো। যখন বিপদ কেটে যাবে রাজা সার্বিয়া তোমাকে আর খুঁজবে না, তখন সে তোমাকে বের করবে নিজের মধ্য থেকে। হানজালা বলল, তাহলে তো অনেক ভালো হয়, আমি আমার বন্ধুর মাঝে থাকবো, আমার বন্ধু আমাকে রক্ষা করবে। আমজাদ মুন্সি বলল, আর তুমি তোমার বন্ধুকে? পরের দৃশ্যে দেখা যায় ইফাদ এবং হানজালা সামনাসামনি বসে আছে, হাত ধরে, দুজনের মুখে হাসি। আমজাদ মুন্সি তার মন্ত্র যোগ করছে। বলা হয়েছে কেউ কারোর হাত ছাড়বে না। আমজাদ মুন্সি তার প্রয়োজনীয় সকল মন্ত্র পড়ে সবশেষ একটা অদ্ভুত হুইসেল বাজালো। হুইসেলের শব্দের সাথে হানজালা ধীরে ধীরে অদৃশ্য হয়ে ইফাদের শরীরে মিশে গেল। ইফাদ এতক্ষণ চোখ বন্ধ করেছিল। হানজালা ইফাদের মাঝে প্রবেশ করার পর ইফাদ ধাপ করে চোখ মেলে তাকালো। সম্পূর্ণ সাদা রঙের দুটো চোখ, হাত থেকে এখনো ধোয়া বের হচ্ছে। আমজাদ মুন্সি একটা পানির পাত্রে কিছু পরে ফু দিয়ে পানিটি ইফাদের মাথায় ঢেলে দিল। ইফাদ নিজের হুঁশে ফিরল আর বলল, বাবা, আমার বন্ধু কই? আমজাদ মুন্সি ইফাদের বুকের বাঁ পাশে হাত দিয়ে বলল, এখানে। ইফাদও খুশি হয়ে গেল আর বলল, আমি কখনো এই কথা কারো কব না বাবা, আমার বন্ধু আমার আমানত। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আমজাদ মুন্সি ইফাদকে নিয়ে একটা কালভার্টের নিচে গিয়ে সেখানে জুলফিকার ছিল। জুলফিকার ইফাদের মাঝে প্রবেশ করার জন্য তৈরি, কিন্তু কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো। মনে হচ্ছে ইফাদের ভেতর থেকে কেউ বারবার বাধা দিচ্ছে। জুলফিকার অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমজাদ, আমি ইফাদের মাঝে প্রবেশ করতে পারছি না কেন? আমজাদ মুন্সি তো জানে ইফাদের মাঝে হানজালা আছে, তাই না জানার ভান করে বলল, আমার মনে হয় ইফাদ এটা নিয়ে পারছে না, আমাদের অন্য পথ খুঁজতে হবে। জুলফিকার একটু ভেবে বলল, না আমজাদ, আমার সেটা মনে হয় না, আমার মনে হচ্ছে ইফাদের ভেতর থেকে কেউ আমাকে বাধা দিচ্ছে। আমজাদ মুন্সি থতমত খেয়ে কথা ঘুরে বলল, সেটা কি করে হয়? ইফাদ এখন অনেক ছোট, তাই তার শরীর তোকে জায়গা দিতে চাচ্ছে না। এটা বাদ দিয়ে এখন অন্য চিন্তা কর। জুলফিকার মেনে নিল আমজাদ মুন্সির কথা। তারপর কিছুক্ষণ ভেবে বলল, তাহলে তো একটা পথই আছে, আমার মেয়ের মাঝে আমি লুকাবো। তুই তো তোফাকে দৃষ্টিভ্রম জাদু করে দিয়েছিস, আমি যদি আমার মেয়ের মাঝে থাকি তাহলে আমাকে কখনো কেউ খুঁজে পাবে না। আমজাদ মুন্সি বলল, এটা ভালো আইডিয়া, তাহলে তুই উর্বাকে বিষয়টা জানিয়ে আয় খুব তাড়াতাড়ি, আর তাকে হুইসেলটাও শিখিয়ে দিয়ে আয়, যেটা দ্বারা তুই আবার বের হতে পারবি। জুলফিকার বিদায় নিয়ে চলে যেতে লাগলো। তখনের মতো আমজাদ মুন্সি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, তাহলে তোমার বন্ধুই থাকলো তোমার মাঝে? কেউ যেন এটা গণ্যাক্ষরেও টের না পায় বাবজান। সঠিক সময় হুইসেলটা বাজিয়ে তাকে বাইরে বের করবে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। রাজা সার্বিয়া আবেগে আপ্লুত হয়ে এগিয়ে এসে হানজালাকে জড়িয়ে ধরতে নিলে হানজালা তাকে থামিয়ে দিয়ে ইফাদকে জিজ্ঞাসা করল, বন্ধু, এটা কে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হানজালা সবার দিকে বাচ্চাদের মতো করে চোখ বোলাচ্ছে। তোফে ইফাদের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞাসা করল, এগুলো কি হচ্ছে? ইফাদ ইশারায় বুঝিয়ে দিল, পরে সব বলবো। উর্বা আর জুলফিকার একে অপরের দিকে তাকিয়ে আছে অবাক চোখে। এদিকে রূপ হানজালাকে জীবিত দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রাজা অবাক হয়ে ইফাদের দিকে তাকালো। হানজালা বলে উঠল, আমি শুধু আমার বন্ধুকে চিনি, আর কাউকে চিনি না। ইফাদ কিছু না বলে রাজা সার্বিয়ার দিকে তাকালো। রাজা সার্বিয়া অবাক হয়ে বলল, হানজালা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আব্বা জান। হানজালা বলল, ইফাদ, সে কি বলছে? সত্যি কি সে আমার আব্বা জান? ইফাদ এবারও চুপ। রাজা সার্বিয়া এবার রেগে গিয়ে ইফাদের জামার কলার ধরে বলল, কি করেছিস আমার ছেলেকে? ইফাদের কলার ধরা দেখে হানজালা আগুনের মতো জ্বলে উঠে প্রচণ্ড রেগে ঝাঁঝালো কণ্ঠ বলল,
আমার বন্ধুর গায়ে হাত, এ বলে এক ধাক্কা দিল রাজা সার্বিয়াকে। রাজা সার্বিয়া হা করে উড়ে গিয়ে তার সিংহাসন নিয়ে উল্টে পড়ে গেল অন্য পাশে। এটা দেখে সার্বিয়ার রাক্ষসের সৈন্যর অনুমতি ছাড়াই আক্রমণাত্মক হয়ে উঠল এবং আক্রমণ করে বসল। সবাই যে যার মতো লড়াই করতে লাগলো, কিন্তু এবারের সৈন্য সংখ্যা ছিল অনেক, তার উপর আবার ভয়ানক প্রশিক্ষণপ্রাপ্ত, তাই কেউ তেমন সুবিধা করতে পারছে না। উর্বা তবু একটা বহু সৈন্যকে ঘায়েল করে ফেলে রেখেছে চারিদিকে, কিন্তু সম্ভব না। তোফা বলল, এরা তো কেজি হিসেবে আসছে, শেষ হচ্ছে না কেন? জুলফিকার বলল, মামুনি, এবার টি-20 কাজ হবে না, টি-10 শুরু করো। এদিকে হানজালা ইফাতকে বলল, তুমি আমার সাথেই থাকো, কেউ তোমাকে স্পর্শ করলে আমি তার কলিজা ছিঁড়ে ফেলব। হানজালার উপর আক্রমণ করল রাক্ষসের সৈন্যরা। রাজা সার্বিয়া হানজালার এক আঘাতেই বেহুশের মতো পড়ে আছে। ইফাত পরিস্থিতি খারাপ দেখে ডাক দিল, নথি, তাদেরকে অনুমতি দাও। নথি মুখে আঙ্গুল দিয়ে জোরে হুইসেল দিল। সাথে সাথে সেখানে প্রবেশ করল ভয়ানক পিচাস দল। তাদেরকে এই কারাগারে আটকে রেখে নির্যাতন করা হতো এতদিন, কিন্তু তারা এখানে কেন? দৃশ্য একটু আগের। ইফাত এবং নথি মিলে যখন রূপকে ছাড়িয়ে নিয়ে আসছিল কারাগার থেকে, তখন অন্য দরজাগুলোর ওপাশ থেকে কাকুতি মিনতি করে সব পিশাচরা বলছিল তালা খুলে দিতে, কিন্তু নথি একদম নিষেধ করে দিল এটা করতে। কারণ কিছুক্ষণ আগে পিশাচটা কি করেছিল সেটা মনে আছে। ইফাত বলল, কিন্তু আমরা চাইলে তাদের সাথে চুক্তি করতে পারি। নথি বলল, কিসের চুক্তি? ইফাত বলল, জানি না রাজপ্রাসাদে কত সৈন্য আছে, আমরা হয়তো তাদের সংখ্যার কাছে কিছুই নই, তাই আমরা যদি এই পিশাচগুলোকে নিজেদের পক্ষে নিয়ে নিই তাহলে খারাপ হয় না। কিন্তু নথি বলল, তারা ভয়ানক সব পিশাচ, তারা কোনো চুক্তি করবে না। ইফাত বলল, চেষ্টা তো করতে পারি। এবার ইফাত তাদের মুক্তির বিনিময়ে চুক্তি করল, রাজপ্রাসাদে আক্রমণ হলে আমাদের সাথে লড়াই করতে হবে রাজা সার্বিয়ার সৈন্যদের বিরুদ্ধে। তারা এক বাক্যে রাজি হয়ে গেল আর বলল, আমরা তো রাজা সার্বিয়ার সৈন্যদের রক্ত পিপাসু সেই কবে থেকেই। দৃশ্য বর্তমানে। দেখা গেল পিশাচগুলো এক একে রাক্ষসের সৈন্যদের ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। বুঝে যাচ্ছে অনেক দিনের জমানো ক্রোধ মেটাচ্ছে তারা। উর্বা এসে ইফাদের সামনে দাঁড়িয়ে বলল, এটা কি করেছ? তুমি জানো এই পিশাচদের কেন বন্দি করে রাখা হয়েছিল? তাই সাধারণ জিনদের মেরে ফেলত, কাউকে শান্তিতে থাকতে দিত না, আর তুমি তাদেরকে ছেড়ে দিয়েছ। ইফাত বলল, মাঝে মধ্যে কাটা দিয়ে কাটা তুলতে হয়, আর তাগো আবার বন্দি করবো আল হিলানের নতুন রাজা, আমাগো রাজা হেনরি, তাই না? রাজকুমার হেনরি খুশি বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তারা আমাদের কাজ সহজ করে দিয়েছে। দেখো কিভাবে শেষ করে দিচ্ছে রাক্ষসের সৈন্যদের। এটা শেষ হলে আমি আবার তাদের বন্দি করে রাখব। জুলফিকার বলল, তাহলে চলো সিংহাসনে নতুন রাজাকে বসানো যাক। দেখা গেল রাজা সার্বিয়া তার বিশাল তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হানজালা বলে উঠল, আরে সে তো আবার উঠে গেছে, এবার দেখাচ্ছি তাকে, দাঁড়াও। ইফাত হানজালাকে থামিয়ে দিয়ে বলল, থামো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আপাতত এইখানে থেকে যাও, রাজ্যটা ঘুরা দেখে আহো। রূপ, হানজালার নিয়াত যাও তুমি বাইরে। রূপ এসে হানজালার হাত ধরে বলল, চলো আমরা যাই এখান থেকে। হানজালা ইফাতকে উদ্দেশ্য করে বলল, আমি কি তাকে বিশ্বাস করতে পারি? ইফাত বলল, চোখ বন্ধ কইরা, সে তোমার মেলা খেয়াল রাখবো। রূপ হানজালাকে নিয়ে চলে যাচ্ছিল, রাজা সার্বিয়া ডাক দিল, হানজালা, আমি তোর আব্বাজান, যাস না এভাবে। হানজালা পেছনে তাকিয়ে বলল, চুপ কর নকল আব্বাজান, তুই আমার বন্ধুর গায়ে স্পর্শ করেছিস, আমার বন্ধু আমাকে না ঠেকালে তোরে মেরে ফেলতাম। হানজালা চলে গেল। রাজা সার্বিয়া ইফাতকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলের সাথে তোরা কি করেছিস? সে আমাকে চিনতে পারছে না। ইফাত বলল, চিল্লায়ও না, চিল্লায় মার্কেট ফন যাইব। তোমার ছেলে তার অতীতের সবকিছু ভুইল্লা গেছে, এখন সে খালি আমারে চিনে আর কাউরে না। জুলফিকার বলল, আচ্ছা ইফাত, আমজাদ আমাকে কেন বলেনি এই বিষয়ে? ইফাত বলল, কারণ বাবা জানতো আপনি যদি জানতে পারেন হানজালা বাচ্চা আছে, তাহলে আপনি তার রাজা সার্বিয়ার কাসব নিয়ে আইসা যে কোনো উপায়ে নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেন, আর এতে হিতে বিপরীত হয়ে যাইত। রাজা সার্বিয়া তার ছেলের এই অবস্থার জন্য আপনারে মাইরা ফেলত। রাজা সার্বিয়া বলল, আমি সত্যি মেরে ফেলতাম, তখনও এখনো, আজকে আমার হাত থেকে কেউ বাঁচবি না তোরা। এবারে রাজা সার্বিয়া তার তরবারি ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে আসতে লাগলো। তোফা বলল, পেনিং ব্যাটিং কে করবে? ইফাত বলল, তামিম ইকবাল। তোফা ঝাড়িতে বলল, এখানে ওই বেড়া আসলো কোথা থেকে, তুই চুপ থাক। উর্বা বলল, বেশি সময় নেওয়া যাবে না, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে, সবাই একসাথে আক্রমণ করো ওর উপর। এবারে রাজা সার্বিয়ার সাথে লড়াই শুরু হলো। রাজা সার্বিয়া একা সবার সাথে বেশ ভালোই লড়াই করে যাচ্ছে। ইফাত এক পাশে দাঁড়িয়ে পকেট থেকে একটা চকলেট বের করে চুষতে চুষতে বলল, এটা কোনো কথা হইল? গল্পে হিরো হইয়া সাইডে দাঁড়াই থাকতে চকলেট চুষতাছি। লেখক চাইলে কিন্তু আমারে মাঝে মধ্যে অলৌকিক ক্ষমতা দিতে পারত, তেমন কিছুই হইতো না, দর্শকরাও খুশি হইতো,
তালি বাজাইতো, হুইসেল দিত। এদিকে রাজা সার্বিয়া বেশিক্ষণ টিকে থাকতে পারল না চারিদিকের হামলা থেকে, কিন্তু সবাইকে আঘাত করতে সক্ষম হয়েছে সে। তোফার হাতে তরবারির আঘাত, উর্বার গালে, জুলফিকারের কাঁধে নথির পা অনেকখানি কেটে গিয়েছে। রাজকুমার হেনরিও বেশ আহত। পরিশেষে রাজা সার্বিয়ার হাত থেকে তরবারি পড়ে গেল। রাজা সার্বিয়া হাঁটু গেড়ে বসল। উর্বা এসে বলল, তুমি যখন রাজা হয়েছিলে তখন খুব ভালো ছিলে, প্রজাদের প্রতিও আন্তরিক ছিলে, কিন্তু ক্ষমতা আর দম্ভের জন্য দিন দিন তুমি স্বৈরাচার হয়ে উঠছ। তোমার রাজ্যে কেউ শান্তিতে নেই তোমার অবাধ্য আর অত্যাচারী সৈন্যদের জ্বালায়। তারা নিজেরাই নিজেদের রাজা ভাবতে শুরু করেছিল, কিন্তু অত্যাচারীর পতন তো ঘটবেই। ইতিহাস পড়ে দেখো, কোন অত্যাচারী শাসক আজ পর্যন্ত পার পায়নি, আর পাবেও না ভবিষ্যতে। এটা তোমার জন্য রাজকুমার হেনরি, তুমি এই রাজ্যর পরবর্তী রাজা। আজকের দিনটা থেকে যদি শিক্ষা নিতে পারো, তাহলে তুমি কখনোই স্বৈরশাসক হয়ে উঠবে না। প্রজারা যেন তোমাকে ভয় না পায়, সম্মান করে। মনে রেখো, যদি রাজা হতে চাও তাহলে প্রজাদের সাথে মিশে যাও, তাদের কথা মতো চিন্তা করো। আর যদি শাসক হতে চাও তাহলে পরিণতি দেখে নাও তোমার ভাইয়ের মতো। রাজকুমার হেনরি বলল, আমি রাজা হতে চাই উর্বা, শাসক না। আমি কথা দিলাম এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে না। রাজা সার্বিয়া কর্কশ গলায় বলল, আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এখন আমার সিংহাসনও কেড়ে নিচ্ছিস। আমি ফিরে আসবো একদিন, সবাইকে তার প্রাপ্য বুঝিয়ে দিব। জুলফিকার বলল, ভালো হয়েছে হানজালার অতীত মনে নেই। সেও তোমার মতোই অত্যাচারী ছিল, তার জন্য অনেক সাধারণ জিন রাজ্য ছেড়ে পালিয়েছিল। কিন্তু এখন ঠিক আছে, হানজালা তার বর্তমান নিয়ে ভালো থাকবে। রাজা সার্বিয়া ইফাতকে উদ্দেশ্য করে বলল, যেদিন আমি ফিরে আসবো সেদিন আমার ছেলেরাও সবকিছু মনে পড়বে। ভাবিস না, সবকিছু শেষ হয়ে গিয়েছে, আবার শুরু হবে। ইফাত বলল, তোফা সে আমার হুমকি দিতেছে, তুই কিছু কস না কেন? তোফা বললে, আমি কি কইতাম? ইফাত বলল, তুই না ইয়ামাহা মার্কা গালি জানোস, এগুলো দিয়ে একটা আইটেম শোনাই দে। তোফা দেখল উর্বা এবং জুলফিকার তাকিয়ে আছে তার দিকে ভ্রু কুচকে। তোফা ইফাতকে ঘুষি মেরে বলল, কেন আমারে ফাঁসাইতে চাস? আমি কোনো গালি পারি না, গালির ফ্যাক্টরি তো তোর কাছে, তুই দে। ইফাত বলল, আমার বাপ আমারে কখনো এসব গালি শেখায় নাই, যা শিখাইছে নিজে কষ্ট করে শিখছি। সবাই হেসে দিল। উর্বা বলল, তাহলে সার্বিয়াকে কারাগারে নিক্ষেপ করো, তারপর পুরো রাজ্যে এলান করে দাও আগামীকাল থেকে আমাদের নতুন রাজার জন্য বিশেষ আয়োজন করা হবে। সার্বিয়াকে নিয়ে যাওয়ার সময় রাজকুমার হেনরির কানে কানে বলল, কি ভেবেছিস ভাই, তুই রাজা? শোন, তুই শুধু নামে রাজা থাকবি, রাজ্য চলবে উর্বার কথায়। এই বলে সার্বিয়া একটা তাচ্ছিল্যের হাসি দিল। রাজকুমার হেনরির চোখে মুখে কেমন ক্রোধ ফুটে উঠল। উর্বার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। ওয়াং এখনো পৃথিবীতে ঘুরছে পাগলের মতো রাজকুমার হানজালার মৃতদেহ খুঁজতে। তার কানে এখনো খবর আসেনি রাজপ্রাসাদে কি হয়েছে। ওয়াং সম্ভাব্য সকল জায়গায় খুঁজল তার দুজন নতুন সঙ্গীকে নিয়ে, কিন্তু কিছুই হাতে এলো না। নিরাশ হয়ে এক জায়গায় বসে পড়ল আর সাথে থাকা দুই সঙ্গীকে বলল, এখন কি করব বল তোরা? এবার খালি হাতে ফিরে গেলে রাজা সার্বিয়া আমাকে শুলে চড়াবে। এদিকে আবার বেশিক্ষণ সশরীরে পৃথিবীতেও থাকতে পারবো না মানুষের শরীরে প্রবেশ করা ছাড়া। তোর একটা বুদ্ধিতে। এক সঙ্গী বলল, তুমি এক কাজ করো, পালিয়ে যাও অন্য কোনো জিন রাজ্যে। ওয়াং উঠে তার দুই গালে ঠাস ঠাস করে দুইটা লাগিয়ে বলল, মাথা মোটা, বুদ্ধি কই পাস তুই? আমি রাজা সার্বিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, সব রাজ্যে আমাকে কেউ না কেউ চিনে, একদিন তো ধরা পড়েই যাব। আরেক সঙ্গী ভয় ভয় বলল, তাহলে এক কাজ করো, তুমি তো বলেছিলে রাজকুমার হানজালার একটা গরুর বাছুরের আকৃতিতে মারা গিয়েছিল, যে কোনো একটা গরুর বাছুর মেরে নিয়ে যাও রাজা সার্বিয়ার কাছে, সে তার এত কিছু পরীক্ষা করবে না। ওয়াং তার রাগান্বিত চোখ তার দিকে এগিয়ে গেল। সে গালে হাত দিয়ে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওয়াং মুহূর্তে রাগান্বিত চেহারায় হাসি দিয়ে তার গালে দুইটা চুমু দিয়ে বলল, এই বুদ্ধি কাজে লাগবে, দারুণ বুদ্ধি দিয়েছিস, এ আমার আপন ভাই আজ থেকে। দৃশ্য পরিবর্তন। দেখা গেল রাজা সার্বিয়াকে মুখে কালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে গাধার পিঠে বসিয়ে পুরো রাজ্যর অলিগলি ঘোরানো হচ্ছে। সাধারণ জিনরা হাততালি দিচ্ছে আর জুতা ছুঁড়ে মারছে। পেছনে রাজকীয় ঘোড়ার গাড়িতে মুকুট পরা অবস্থায় বসে আছে আল হিলানের নতুন রাজা হেনরি। তার পেছনে অন্য এক ঘোড়ার গাড়িতে উর্বা তার পরিবার নিয়ে বসে আছে, কিন্তু ইফাত সেখানে নেই। নথি দৌড়ে এসে ঘোড়ার গাড়িতে লাফ দিয়ে উঠল। তোফা নথির কানে ফিসফিস করে বলল, হাদারামটা কোথায়? নথি বলল, সে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, তবে তার মন অনেক বিষণ্ণ মনে হচ্ছিল। তোর উচিত হয়নি তাকে একা পাঠিয়ে দেয়া। তোফা বলল, এটা ছাড়া আর কি বা করতাম বল, বাড়িতে মা একা আছে, ওর যাওয়া খুব জরুরি, আর আমি এদিকে সামলে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে যাব পৃথিবীতে। নথি বলল, আচ্ছা ইফাত, আর তোর সম্পর্কটা কি? তোফা নথির কথা শুনে একটু চিন্তায় পড়ে গেল। তোফা নিজেও জানে না এই সম্পর্কের নাম কি, বন্ধু না বন্ধুর চেয়ে বেশি কিছু।
ইফাদের সাথে গত 15টা বছর কাটিয়েছি। হাজার খুনসুটি, ঝগড়া, মজা করা, ওর বোকা বোকা কথা এতটাই মজে গিয়েছিলাম যে ওর সাথে আমার সম্পর্কে কোনো নামই দেওয়া হয়নি। আচ্ছা নথি, প্রতিটা সম্পর্কের নাম থাকা কি বাধ্যতামূলক? নথি একটু ভেবে বলল, না, সম্পর্কের নাম থাকা জরুরি না, সম্পর্ক টিকে থাকা জরুরি। আর একটা কথা মনে রাখিস, সম্পর্ক যখন চোখের পানি মুছে দেওয়ার বদলে চোখের পানি ঝরানো শুরু করে, তখন বুঝতে হবে সম্পর্কের মৃত্যু ঘনিয়ে এসেছে। তোফা বলল, তুই কি ওকে ভালোবেসেছিলে কখনো? নথির মুখটা মলিন হয়ে গেল। নথিকে কিছু বলতে না দেখে তোফা বলল, কে ছিল ছেলেটা? নথি জোর করে মুখে হাসি এনে বলল, বাদ দে এসব কথা, পরে কখনো বলবো সময় করে। আজ আনন্দের দিন আমাদের, এসব কথা মনে করতে চাই না। তোফা বলল, ঠিক আছে, পরে বলিস, কিন্তু তার নামটা তো বল। নথি বলল, বেঈমানদের কোনো নাম হয় না তোফা, না তাদের কোনো ধর্ম হয়, না হয় বংশ পরিচয়। তাদের একটাই পরিচয়, তারা বেঈমান। তোফা বলে, এত কঠিনভাবে ভেঙেছে সে তোকে? নথি একটু মুচকে এসে বলল, আমি প্রতিদিন ভাঙি তার স্মৃতিগুলো, ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা কাচের টুকরো, আর আমার হৃদয়টা খালি পা। তোফা নথির হাত ধরে বলল, তুই আমার সাথে পৃথিবীতে থাকবে এখন থেকে, আমরা একসাথে থাকবো, ঠিক আছে? নথি মাথা নেড়ে সম্মতি জানালো। এর মাঝে সাধারণ জিনেরা স্লোগান দিতে লাগলো রাজা হেনরিকে উদ্দেশ্য করে। সব একসাথে বলছে, স্বাগতম নতুন রাজা, জয় হোক রাজা হেনরির। রাজা হেনরি হাসি মুখে হাত নাড়িয়ে সবাইকে স্বাগত জানাচ্ছে। পেছনের গাড়িতে উর্বা এবং জুলফিকারও বেশ খুশি। রাজা হেনরি শুনতে পেল উর্বা নামেও স্লোগান শোনা যাচ্ছে। সবে উর্বাকেও একইভাবে স্বাগতম করছে যেমনটা রাজাকে করা হচ্ছে। রাজা হেনরির কানে সার্বিয়ার শেষ কথাগুলো বাজতে লাগলো, তুমি শুধু নামে রাজা, রাজ্য চলবে উর্বার কথায়। রাজা হেনরির আনন্দ ভরা মুখটা মলিন এবং রাগে পরিণত হলো। একবার পেছনে তাকিয়ে দেখল উর্বা বেশ হাসি খুশি ভাবে হাত নাড়িয়ে সবাইকে স্বাগত জানাচ্ছে। সবে উর্বার প্রতি অনেক ভালোবাসা দেখাচ্ছে। দেখা গেল সেই ফল বিক্রেতাও সবার আগে দাঁড়িয়ে উর্বাকে হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছে। উর্বা তাকে চিনতে পেরে খুব সুন্দর একটা হাসি দিল। এগুলো দেখে রাজা হেনরি আরো বেশি ভয় পেয়ে গেল। তাহলে কি ভাইজানের কথাই সত্যি হবে? আমি শুধু একজন পুতুল রাজা থাকব? উর্বা আমাকে তার হাতের ইশারে নাচাবে? এটা হতে দেয়া যাবে না, কিছু একটা করতে হবে। সকল কার্যক্রম শেষে রাজা হেনরি প্রবেশ করল রাজপ্রাসাদে। হনহন করে হেঁটে গিয়ে সিংহাসনে বসে চিন্তা করতে লাগলো কি করা যায় উর্বাকে। সরাসরি যদি কিছু করি তাহলে রাজ্যের প্রজাগণ আমার উপর ক্ষিপ্ত হবে, কারণ তারা উর্বাকে অনেক ভালোবাসে। অনেক ভেবে ঠিক করল উর্বাকে তার পরিবার সহ কারাগারে নিক্ষেপ করা হবে যে কোনো বাহানা বানিয়ে। সে বাইরে থাকলেই আমার বিপদ। রাজা হেনরি তার সৈন্যদের একটা বড় দল ভিতরে ডাকলো। বলতেই যাবে উর্বাকে আটক করতে হবে, তার আগেই সেখানে উর্বা এবং জুলফিকার চলে আসলো। তাদেরকে দেখে রাজা হেনরি চুপ হয়ে গেল। উর্বা এসে হাসতে হাসতে বলল, কে ব্যাপার রাজা হেনরি, হঠাৎ করে এত সৈন্য এক করেছ যে? কোনো গোপন মিশনে যাবে নাকি? জুলফিকার বলল, আরে না, এখন কিসের মিশন, মাত্রই তো সিংহাসনে বসলো। কয়েকদিন বিশ্রাম নাও, দু একটা বিয়ে শাদী করো, তারপর রাজ্যের অন্য কাজ। উর্বা বলল, দু একটা বিয়ে শাদী মানে তুমি কয়টা করতে ইচ্ছুক? জুলফিকার বলল, আমি তো 4টা। এটা বলে উর্বার দিকে তাকিয়ে দেখলো চোখ লাল করে তাকিয়ে আছে। জুলফিকার কথা ঘুরে বলল, না মানে বলছিলাম যে আমি তো 4টা বিয়ের কথা মাথায় আনবই না কখনো। একটা বিয়ে করাই হলো প্রকৃত পুরুষের কাজ। উর্বা বলল, আর যারা একের অধিক করে তারা? জুলফিকার বলল, তারা তো মহাপুরুষ। উর্বা জুলফিকারের হাতে ঘুষি দিয়ে বলল, তোমার মহাপুরুষগিরি ছুটা মনে পড়ে। এখন আসল কথা আসা যাক। রাজা হেনরি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাজা হেনরি আরও চিন্তায় পড়ে গেল। না জানি এখন উর্বা বলে সে এই সিংহাসন চাই। রাজা হেনরি আঙ্গুলের ইশারায় তার সৈন্যদের প্রস্তুত থাকতে বলল। উর্বা বলল, আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি আমার জন্মভূমিতে, মানে পৃথিবীতে। বাকি জীবনটা সেখানে কাটাবো। এখন থেকে পুরো রাজ্য তোমার, সিংহাসনও তোমার। খেয়াল রেখো সবকিছুর, ভাইয়ের মতো হবে না কখনো, তাহলে আবার তুমি আমাকে তোমার বিরুদ্ধে পাবে। রাজা হেনরি মনে মনে চরম আনন্দে এক লাফে ইয়াহু বলে সিংহাসনের উপরে উঠে গেল। উর্বা তাহলে চলে যাচ্ছে। হেনরির কাণ্ড দেখে উর্বা বলল, এরা আবার কি হলো? রাজা হেনরি দৌড়ে এসে সকল সৈন্যকে বাইরে পাঠিয়ে দিল আর বলল, সত্যি তোমরা চলে যাবে পৃথিবীতে? ইস, তোমাদের তো অনেক আনন্দ হচ্ছে, তাই না? জুলফিকার বলল, আনন্দটা যে আমাদের চেয়ে তোমার বেশি হচ্ছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে রাজা হেনরি। হেনরি বলল, কি যে বলো না, আমার আবার আনন্দ হলো কই? আসলে আমি যখন বেশি কষ্ট পাই তখন ভুলে যাই হাসতে হবে নাকি মলিন মুখে থাকতে হবে। উর্বা বলল, তা এখন তোমাকে কোন বিষয়টা কষ্ট দিল? রাজা হেনরি বলল, এই যে তোমরা চলে যাচ্ছ আলহিলান ছেড়ে, এটাই তো আমার সবচেয়ে কষ্ট। বলেছিলাম যে না গেলেই কি নয়। এই বলে রাজা হেনরি মনে মনে বলল, কি বলে ফেললাম এটা, এখন যদি ওদের মন বদল হয়, যদি থেকে যায়? না বলো, না বলো, না বলো, না বলো, না বলো। উর্বা হাসতে হাসতে বলল, না হেনরি,
আমরা সত্যি সত্যি চলে যাব পৃথিবীতে। আমার ঘর ওটাই, তুমি মাঝে মাঝে এসো, কিন্তু দেখা করতে। রাজা হেনরি এবার স্বাভাবিক হয়ে বলল, অবশ্যই আসবো, তোমরা ভালো থাকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। পূর্বে এবং জুলফিকার একে অপরের দিকে তাকিয়ে বলল, ক্ষমার কথা কেন আসলো এখানে? রাজা হেনরি মাথা নিচু করে সবকিছু বলে দিল। এতক্ষণ তার মাথায় যা কিছু চলছিল, এও বলল, সার্বিয়ার ওই শেষ কথাগুলোর জন্য আমি গোমরা হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। তোমরা আসলে অনেক ভালো, তোমাদের মন অনেক পরিষ্কার। আমার মতো কুলুষিত মন যদি তোমাদের থাকতো, তাহলে ওই সিংহাসনে আমি নই, তুমি বসতে। উর্বে একটু হেসে হেনরির কাঁধে হাত রেখে বলল, মাথা উঁচু করো হেনরি, রাজা কখনো কারোর সামনে মাথা নত করে না। হেনরি মাথা উঁচু করে তাকালো উর্বার দিকে। দেখা গেল হেনরির চোখ বেয়ে অনুশোচনার পানি পড়ছে। উর্বা বলল, কখনো ক্ষমতালোভী হবে না, কারণ ক্ষমতার লোভ বড় বড় সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছে পূর্বে। এই সামান্য সিংহাসনের উপর ভরসা করো না। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি যেখানেই পা রাখো সেখানে তোমার সিংহাসন হয়। রাজা হেনরি বলল, আমি মনে রাখবো তোমার কথা। তুমিও সময় পেলে চলে আসবে আল হিলান রাজ্যে। তোমার জন্য সবসময় আমার প্রাসাদের দরজা খোলা। জুলফিকার বলল, শুধু উর্বার জন্য খোলা, আমার জন্য কি বন্ধ? রাজা হেনরি ফিক করে এসে বলল, তোমার জন্য যে কোনো সময় চলে এসো। এদিকে দেখা গেল রাজা সার্বিয়াকে হাতে পায়ে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে। তখনই সেখানে ওয়াং এসে হাজির হলো একটা গরুর বাছুর কোলে নিয়ে। রাজা সার্বিয়ার এই অবস্থা দেখে ওয়াং অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমার মনিব, কি হচ্ছে আপনার? তার আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? কি হয়েছে? সার্বিয়া অসহায়ের মতো বলল, আমি আর কারোর মনিব নাই রে, আমার সিংহাসন দখল হয়ে গেছে। হেনরি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওয়াং বলল, না, এটা হতে পারে না। দেখুন, আমি রাজকুমার হানজালার মৃতদেহ নিয়ে এসেছি। আমার সিংহাসন ফিরে পাবো আমরা? সার্বিয়া রাগান্বিত কণ্ঠে বলল, এটা রাজকুমার হানজালার মৃতদেহ? ওয়াং আমতামতা করে বলল, হ্যাঁ, মানে অনেক কষ্টে খুঁজে পেয়েছি। সার্বিয়া বলল, ওয়াং, আমার হাত পা যদি এখন শিকলে বাঁধা না থাকতো, তাহলে তোকে যে কি মারটা মারতাম, শুকুর কর আমি বন্দী। এই বলে সার্বিয়া চলে গেল। ওয়াং গরুর বাছুরটা নিয়ে হা করে বলল, কি হইল বুঝলাম না। উনি বুঝলো কিভাবে এটা রাজকুমার হানজালার মৃতদেহ না? তবে যা হয়েছে ভালোই হয়েছে। হাত পা বাঁধা না থাকলে আজকে আমারে মেরেই ফেলতো। আমি তো আজ থেকে রাজা হেনরির গোলাম। আমি আসছি রাজা হেনরি। এই বলে গরুর বাছুরটা ছুঁড়ে ফেলে দিয়ে রাজপ্রাসাদের দিকে গেল ওয়াং। দৃশ্য পরিবর্তন। ইফাত এসেছে রূপদের বাড়িতে। খালিদ দূর থেকে ইফাতকে দেখে দৌড়ে এলো। ইফাত তাকে দেখে বলল, আপনার মাসুকা কই? তারও ডাক দেন, একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। খালিদ বলল, কি সারপ্রাইজ? ইফাত বলল, আগে তারে ডাকেন, কেমন লোভী মানুষ আপনি, একলা একলাই সারপ্রাইজ নিতে চান। অথচ আকাম তো দুজন একলগেই করছিলেন। খালিদ আর কিছু না বলে তামিমাকে কল করে আসতে বলল। কিছুক্ষণের মাঝে তামিমা চলে আসলো। খালিদ এবং তামিমা একসাথে দাঁড়ালো। ইফাত একটা তাচ্ছিল হাসিতে বলল, দুজনেরই কিন্তু সেই লাগতেছে একলগে, মনে হইতেছে জন্ডিস আক্রান্ত লাইলি মজনু। খালিদ বলল, ফালতু কথা না বলে কি জন্য এসেছো তাই বলো। ইফাত বলল, আপনার বড় তাড়াহুড়া সারপ্রাইজ পাওয়ার লেগা, তাহলে দেখেন। এই বলে ইফাত ডাক দিল, রূপ আসো তো একটু। দেখা গেল দেয়ালের আড়াল থেকে রূপ তার নোংরা আকৃতিতে হেঁটে আসছে। তার পেছনে হানজালাও ছিল। বহু বছর কারাগারে থাকার কারণে শরীরে ভারী ময়লার স্তূপ, হাতে পায়ে নখ বড় বড়, চুলগুলো জট বেঁধে গিয়েছে। প্রথম দেখায় খালিদ এবং তামিমা রূপকে চিনতেও পারল না ভালো করে। কাছে আসার পর রূপ দাঁত কটমট করে বলল, কেমন আছেন দাদা ভাই? আর তুই কেমন আছিস আমার প্রিয় বান্ধবী তামিমা? এবার রূপকে চিনতে পেরে খালিদ হাউমাউ করে কাঁদতে কাঁদতে রূপের পায়ের কাছে পড়ে গেল। তামিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনুশোচনায়। খালিদ কাকুতি মিনতি করে বলতে লাগলো, আমাকে মাফ করে দে বোন, আমি না বুঝে ভুল করে ফেলেছি। তোকে হারিয়ে মা বাবাও আর বেশি দিন বাঁচে নাই। আমি যতদিনে নিজের ভুল বুঝতে পারছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দে। ইফাত তাইমাকে বলল, তুই দাঁড়ায় আসুস কেন? নিজে যাবি রূপের পায়ের কাছে, নাকি রূপ পা নিয়ে তোর কাছে আইব? তামিমা হাত জোর করে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো। রূপ অশ্রুসিক্ত চোখে ইফাদের দিকে তাকালো। ইফাত সুন্দর করে একটা হাসি দিল। রূপ বলল, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। ইচ্ছা ছিল নিজ হাতে তোমাদেরকে টুকরো টুকরো করব। কারাগারের প্রতিটা দিন আমার কেটছে প্রতিশোধের আগুন নিয়ে, কিন্তু এখন তোমাদের মারব না। তোমরা মরবে নিজের অপরাধের অনুশোচনায় তিলে তিলে। একটা চিন্তা তোমাদের ঘুরে ঘুরে খাবে, রূপকে আমাদের সত্যি সত্যি মাফ করেছে। এই বলে রূপ চলে যেতে লাগলো। ইফাত হানজালাকে বলল, তার সাথে যাও। হানজালা চলে গেল। ইফাত বলল, রূপ এখন থেকে আমাকে লগে থাকবো, আমরাই তার পরিবার। মরার পরে খবর দিয়েন, রূপ আইসা কবরে এক মুঠো মাটি দিয়া যাবনে। খালিদ কাঁদতে কাঁদতে বলল, আমার বোনটার খেয়াল রেখো বাবা। আর ওই ছেলেটা কি রূপের সাথে গেল? ইফাত একটু মুচকে এসে বলল, রূপের রাজকুমার।
কিছুক্ষণ পর রূপ এবং ইফাত বসে আছে একটা নিরিবিলি জায়গায়। কারোর মুখে কোনো কথা নেই। রূপ বলে উঠল, হানজালাকে কোথায় পাঠিয়েছ? ইফাত বলল, একটা আধুরা কাম পুরা করতে পাঠাইছি, খুব তাড়াতাড়ি আইসা পড়ব। তার আগে তোমার এই হুলিয়া বদলাতে হবে। কারাগারে থাকতে থাকতে একটা ডাইনির মতো দেখতে হইছ। রূপ বলল, কি করব বলো, সেখানে তো কোনো পার্লার ছিল না। এখন প্রথমে আমার যেতে হবে পার্লারে। ইফাত বলল, পার্লারে গেলে কাম হইব না। আমার পরিচিত কিছু রং মিস্ত্রি আছে, তারা ভালো কইরা সিরিঞ্জ কাগজ দিয়া ডইল্লা মাইজা রং কইরা দিব তোমারে। রূপ ভ্রুকুচকে বলল, তুমি কি মজা নিচ্ছ আমার সাথে? জানো আমি তোমার বয়সে কত বড় হব? ইফাত বলল, বয়সে বড় হইলে তার লাগে মজা করা যাবে না, এটা কোনো কিতাবে লেখা আছে? এবার রূপ ফিক করে হেসে দিল। তারপর বলল, উফ, এই হানজালা এখন আসছে না কেন? কোথায় গিয়েছে সে? তখনই হানজালার আবির্ভাব ঘটল একটা কাটা মাথা হাতে। রূপ ভয়ে আতকে উঠে বলল, এটা কি? তুমি কার মাথা কেটে নিয়ে এসেছ? হানজালা মাথার ইফাতের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি জানি না, আমার বন্ধু নিয়ে আসতে বলল, তাই নিয়ে আসলাম। ইফাত মাথাটা হাতে নিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, অবশেষে তুমি তোমার প্রাপ্য পাইছো নিকৃষ্ট বৃদ্ধ। এবার রূপ শান্ত হয়ে বলল, আচ্ছা তাহলে এটাই সেই বৃদ্ধ কবিরাজ? ইফাত মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। হানজালা জিজ্ঞাসা করল, এখন কি করব বলো, আর কার মাথা নিয়ে আসতে হবে? ইফাত বলল, আপাতত আর কারণ না, এবার চলো যাওয়া যাক। দৃশ্য পরিবর্তন। ইফাত আনমনে দাঁড়িয়ে আছে সেই নদীর পাড়ে, যেখানে তার বাবা এবং সে বসে গল্প করত সবসময়। এখানে আমজাদ মুন্সির মৃত্যু হয়েছিল। বিকালের সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে ধীরে ধীরে। নদীর পানিতে সূর্যের কিরণ পড়ে চিকচিক করছে। ব্যাকগ্রাউন্ডে গান চলছে। দীর্ঘতে প্রান্তরে বাঁধ ভেঙে যায়, কোনো একাকার শুধু তোকে পেতে চায়। তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপে রাতে তোকে প্রয়োজন, তাই এত আয়োজন, তাই তোকে প্রয়োজন। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, আমার হাদারামের কি মন খুবই খারাপ? ইফাত চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল তোফা তার ভুবন ভোলানো হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে তার বাদামি চুলগুলো এলোমেলোভাবে উঠছে। কালো একটা শাড়ি পরিধান করে মাথায় সাদা বেলি ফুলের মালা গুজে দিয়েছে। ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর নাকে নথ পড়েছে, সাথে কানে ঝুমকা। এ যেন স্বর্গ থেকে নেমে আসা এক হুরপুরি। ইফাত হা করে তাকিয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তোফা ধীরে ধীরে ইফাতের সামনে আঙ্গুল নিয়ে তুড়ি বাজিয়ে বলল, ওই হাদারাম, এভাবে কি দেখছিস? ইফাত আনমনে বলে উঠল, পরি। তোফা সুন্দর করে হেসে একটি লাজুক ভঙ্গিতে বলল, এভাবে দেখিস না, আমার নজর লেগে যাবে। ইফাত এবার হুশে এসে একগাল হেসে বলল, কখন আইলি আলহিলান থেকে? তোফা বলে, একটু আগেই। মা বাবা চলে এসেছে একেবারে, এখন থেকে আমরা সবাই পৃথিবীতে থাকবো। ইফাত অনেক খুশি হলো। এই প্রথম ইফাত কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। কি বলবে, কিভাবে বলবে, কিছুই বুঝতে পারছে না। তোফা বলল, কি রে, কি হয়েছে তোর? এত চুপচাপ কেন আজ? ইফাত বলল, জানি না, কেন জানি আজকে কোনো কথাই খুঁজে পাইতেছি না। তোফা বলল, তাহলে আমি যাই, তুই দাঁড়ায় থাক এখানে। এই বলে তোফা উল্টো ঘুরে চলে যেতে নিলে ইফাত খপ করে তোফার হাত ধরে ফেলল। তোফা একটু মুচকে এসে ইফাতের দিকে তাকিয়ে বলল, কি চাস তুই? ইফাত বলল, আচ্ছা তোর ঠোঁটের লিপস্টিকের স্বাদ কেমন হইব রে? তোফা বলল, আমি কি জানি, তুই চাইলে টেস্ট করে দেখতে পারিস। ইফাত একটু লজ্জা পেয়ে বলল, আচ্ছা তাহলে টেস্ট করে দেখি। তোফা লাজুক হাসি দিয়ে চোখ বন্ধ করে ফেলল। ইফাত ধীরে ধীরে তোফার ঠোঁটের দিকে নিজের মুখ এগিয়ে নিতে লাগলো। তোফার নিঃশ্বাস ধীরে ধীরে বাড়তে লাগলো। ইফাত টুম করে তোফার ঠোঁটে আঙ্গুল দিয়ে একটু লিপস্টিক এনে আঙ্গুল থেকে খেয়ে বলল, স্বাদ তো ভালোই রে, ঠোঁটে দিয়ে রাখছিস কেমনে, তোর খাইতে ইচ্ছা করে না? তোফা একরাশ হতাশার রাগ নিয়ে বলল, তুই হালা সারা জীবন সিঙ্গেলই থাকবি। এই বলে তোফা হনহন করে চলে গেল। ইফাত বলদের মতো হা করে তাকিয়ে আছে আর বলছে, বুঝলাম না, চিতলোকে? পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ইফাত এবং তোফা সারার বাসায় গিয়েছে। সারা তো ওদের দেখে খুশিতে 3টা লাফ দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। সারার মা এবং জাকারিয়ার সাথে পরিচয় করে দিল। দুপুরে একসাথে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করলো। সবকিছুর মাঝে ইফাতকে একটি চিন্তিত লাগলো। তোফা বিষয়টাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, কি নিয়ে চিন্তা করছিস তুই? ইফাত একটু অদ্ভুত চাহনিতে তোফার দিকে ফিরে বলল, চিন্তা করছে আপাতত সব ঠিক আছে, কিন্তু যদি কখনো হানজালার স্মৃতিশক্তি ফিরে আসে তখন কি হবে? অবশেষে আরও একটি গল্পের সমাপ্তি হলো আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসায়। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং সকল চরিত্র কাল্পনিক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কোনো রহস্য নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সাথে ছিলাম আমি ইফতেশাম চৌধুরী ইফতি। আল্লাহ হাফেজ।